মনজিল মোর্শেদ, মানে এই যে সরকারের বিভিন্ন জন বিভিন্ন রকম আইনের কথা বলছেন, ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলছেন তিনি ফিরলে তিনি স্বাগত, তাকে ইনসাফ দেওয়া হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর একরকম কথা বলছেন, আবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে প্রতিমন্ত্রী শামা ওবায়দ আরেক রকম কথা বলছেন। নানাজন নানা রকম বলছেন। শেষ পর্যন্ত বিষয়টা কি আইনি বিষয়, এবং সরকারের দেওয়া আইনের যে ব্যাখ্যা সেটাকে কিভাবে দেখছেন? মানে হাসিনার ফেরার বিষয়টা নিয়ে সরকার এত আইন দেখাচ্ছে কেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, আপনার যখন কোনো বক্তব্য কোনো সুনির্দিষ্ট আইনের ব্যাখ্যা দিলে সেটা তাদের জন্য সুবিধা হয় না বা তাদের মনোপুত হয় না অন্য কারো, সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের বক্তব্য আসাটাই কিন্তু খুব স্বাভাবিক। কারণ হলো আপনার যে বক্তব্যগুলো সরকারের পক্ষ থেকে প্রসিকিউটর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, উপদেষ্টা সহ যা দিয়েছেন, তার মধ্যে আমার কাছে মনে হয়েছে ডক্টর জাহিদুর রহমান যে বক্তব্যটা দিয়েছেন সেটি হলো যথার্থ বক্তব্য। কারণ হলো যে আপনার শেখ হাসিনা যখন বলেছেন আসবেন, সেটি তো এর আগে তো শেখ হাসিনাকে আটার জন্য অনেক আকুতি মিনতি করা হয়েছে, চাপ দেওয়া হয়েছে এবং বিভিন্নভাবে ইন্ডিয়ার উপরে প্রেশারও দেওয়া হয়েছে। কিন্তু সেখানে কিন্তু বলা হয়েছিল যে এটা ওইভাবে হচ্ছে না। তারা যেটা বলছিলেন যে তাদেরকে বন্দি বিনিময় চুক্তি হিসেবে ফেরত দিতে হবে, সে ব্যাপারে কোনো কোনো অগ্রগতি হয় নাই। ইভেন কি ইন্টারপোলের রেড নোটিশও কিন্তু আছে, আপনি জানেন, সেটাও কিন্তু এই সরকার দিয়েছিল, কিন্তু সেটাও কিন্তু কার্যকরী হয়নি। এবং সবকিছু মিলিয়ে যখন কোনো কিছু হচ্ছিল না তখন সবাই ছেড়ে দিয়েছিলেন যে হয়তো শেখ হাসিনাকে আর আনা যাবে না। কিন্তু এখন এই সমস্ত পরিস্থিতি বদলে দিয়ে যখন শেখ হাসিনা নিজে বলছেন যে আমি ডিসেম্বরে আসতেছি, তখন তো এটা নিয়ে একটু টালমাটাল অবস্থা একটু হবেই। আপনি জানেন যে এই যে আপনারা মিডিয়া, বাংলাদেশের মিডিয়াও বলছি, আপনারা তো বাইরে আছেন, আপনারা যা খুশি তাই বলতে পারেন, বাংলাদেশের মিডিয়াকে এত থ্রেট দেওয়া হলো যে আওয়ামী লীগ, শেখ হাসিনা এগুলো নিষিদ্ধ, এগুলো আপনারা এত কিছু বলবেন না। কিন্তু আমি তো কয়েকদিন থেকে দেখি সরকারের ওই সমস্ত থ্রেট কেউ মানছে না, শুধু শেখ হাসিনা নিয়ে এই আলোচনা। অর্থাৎ একদম বিটিভি থেকে শুরু করে সব টিভিতে একই আলোচনা, অর্থাৎ সরকারের ওই থ্রেটও কেউ মানছে না। তার মানে এটি একটি বড় ঘটনা এবং একটি প্রাসঙ্গিকতা। কারণ আপনি জানেন যে এই কথাটা যে এসছে, উনি আসবেন বলেছেন, এটা অনেকেই ধরে নিচ্ছে উনি যেহেতু বলেছেন উনি আসবেন। কারণ এটা তো রাজনীতিবিদদের তো একটা খুবই স্বতঃসিদ্ধ কথা যে আপনি যখন বিভিন্ন ক্রাইসিসের কারণে দেশ থেকে চলে যেতে হয় এবং আপনাকে আবার সুযোগ সুবিধা মতো দেশে আসতে হয় রাজনীতির জন্য। আপনি জানেন এটা কিন্তু এক ঘটনা কেন, আজকে যে ইরানের যারা ক্ষমতায় আছেন, সেই আপনার উনিও তো ইউরোপে ছিলেন দীর্ঘদিন, ইউরোপে থেকেই কিন্তু আন্দোলনটা করেছেন। যখন একটা গণ অভ্যুত্থান হয়েছে তখন কিন্তু উনি দেশে এসে এই অনেক বছর থেকে তারা ক্ষমতায় আছেন এবং চালাচ্ছেন। তো সেখানেও যখন 5ই আগস্টে একটি গণ অভ্যুত্থান হলো, সে গণ অভ্যুত্থানের সময় তার জীবন রক্ষার জন্যই, এখন এখানে অনেক ধরনের বক্তব্য আছে, আমি সর্বশেষ বিবিসির যে অনুসন্ধানী রিপোর্ট, এখন আমি ওইটার উপরে নির্ভর করবো। কারণ 6ই আগস্ট 7ই আগস্ট টেলিভিশনের বক্তব্য দিয়ে আমি বলেছি যে শেখ হাসিনা পালিয়ে গেছেন, কিন্তু এরপরে অন্যান্য দলের আওয়ামী লীগের পক্ষ থেকেও তাদের ওই বিপ্লব বড়ুয়ার যখন সাক্ষাৎকার ফার্স্ট আসলো কি হয়েছিল সেখানে তার বক্তব্য শুনেছি। কিন্তু সবকিছু বাদ দিয়ে আমি এখন বিবিসির অনুসন্ধানী রিপোর্টের উপরে বেস করব। সেখানে আমি দেখছি যে না, এখানে পালিয়ে যাওয়ার কোনো কথা নাই, বাংলাদেশ সেনাবাহিনীর একটি অংশ এবং সেটা প্রধান সেনাপতির নলেজই ছিল, এবং সেখানে তার ওই সময় জীবন রক্ষার জন্যই তাকে সসম্মানে ইন্ডিয়াতে শেল্টারে রাখা হয়েছিল, এটি হলো বাস্তবতা। এবং সেই প্রেক্ষিতে এই রাখার পরে এরপরে এখানে ধরেন যারা ক্ষমতায় আসলেন তারা অনেক মামলা মোকদ্দমা করলেন এবং তাদের নির্ধারিত গোল অনুসারী তারা বলেও দিয়েছিলেন যে এতদিনের মধ্যে বিচার হয়ে যাবে এবং বিচার না হলে নির্বাচন হবে না। সবকিছু মিলে তাদের আলটিমেটলি গোল সাকসেস হলো, একতরফা ভাবে একটা ফাঁসির আদেশ হয়ে গেল। যে ফাঁসির আদেশ নিয়ে অবশ্যই ইন্টারন্যাশনালি হিউম্যান রাইটস অর্গানাইজেশন থেকে জাতিসংঘ সবাই কিন্তু এটা প্রতিক্রিয়া জানিয়েছেন, এবং বাংলাদেশেও যারা আছেন, আমিও ব্যক্তিগতভাবে জানিয়েছি, সবাই বলেছেন, আইনজীবীরা অনেকে বলেছেন যে এটা কতদূর গ্রহণযোগ্য হবে ভবিষ্যতে এপিলে গিয়ে। এই যখন অবস্থা, যখন শেখ হাসিনা বলছেন যে আসবেন, তখন স্বাভাবিকভাবে শেখ হাসিনা যদি এখন আসেন, তাহলে সেই আসার ক্ষেত্রে সরকার যে স্বাভাবিক, খুব স্বাভাবিক প্রক্রিয়ায় শান্তভাবে রাষ্ট্র পরিচালনা করছেন, এটা কি আর ওই অবস্থা কি থাকবে? ওটি তো থাকবে না। কাজে স্বাভাবিক ভাবে কিন্তু সরকার একটু লড়ে চড়ে বসবেই। শুধু সরকার না, আপনি দেখেছেন সরকারের যারা সমর্থক, কিন্তু শেখ অর্থাৎ হাসিনা তো বলেন নাই, শেখ হাসিনা তো বলেন নাই যে উনি দেশে ফিরে বিরাট আন্দোলনের ঘোষণা দেবেন। উনি বলেছেন উনি আদালতে আত্মসমর্পণ করবেন, এটা কোনো একটা কিছু, প্রশ্ন। হ্যাঁ, কোনো কিছু আরেকটা হতে বোধহয় হবে না।
আরেকটা হচ্ছে আপনি আপিলের কথা বললেন, কিন্তু শেখ হাসিনা আপিলের সুযোগ পাবেন কিনা, মানে জাহিদুর রহমান যখন প্রথম ইনসাফের কথা বলেছিলেন তখন মনে করে দেখেন উনি বললেন যে উনি আসলে উনি আবার সাক্ষ্য দেওয়ার সুযোগ পাবেন, পুনর্বিচার হবে, এরকম একটা কথা তার মানে ভাষ্যে মানে বোঝা গেল। তিনি বললেন তখন যদি আদালত তাকে নির্দোষ বলে তাহলে তিনি নির্দোষ হবেন, না হলে তার মৃত্যুদণ্ড কার্যকর হবে, মানে তিনি সরাসরি আপিলের সম্ভাবনার কথা বলেছেন। কিন্তু না, এখন এটা তো এখন তো বলতেই অনেকে হবে। বলছে যে তার তো আপিলের সময় চলে গেছে, না চলে গেছে জুলাইয়ের যারা বিজয়ী পক্ষ নাহিদ ইসলামরা তারা তো রাজপথে বলছেন, জনসভায় বলছেন যে শেখ হাসিনাকে আপিলের সুযোগ দেওয়া চলবে না। তো আপিলের সুযোগটা কি তিনি পাবেন কিনা সেটাও তো আসলে আদালতের সিদ্ধান্তের উপর বোধহয় মানে নির্ভর করে, পাবেনই সেটা কি বলা যায়? না, এখানে আপনাদের সকল মিডিয়ার একটা ব্যর্থতা আছে। সেই ব্যর্থতাটা হলো, আপনি যখন আইনি প্রক্রিয়ার কথা জানতে চাইবেন, যথার্থ জায়গায় সেটা জিজ্ঞেস করতে হবে। আপনি যদি যিনি তাকে শেখ হাসিনাকে ফাঁসি দিতে চান তার কাছে যদি আপনি জিজ্ঞেস করেন, সেখানে আইনি জবাবটা সঠিকভাবে পাওয়া যায় না। এটা আপনি দেখেছেন যুদ্ধ অপরাধীর মামলায় আমাদের তৎকালীন অ্যাটর্নি জেনারেল রায় হওয়ার পরেই বলতেন, রিভিউ শেষ হওয়ার পরে, এটা ন্যায় বিচার হয়েছে। আবার একই সাথে মাহবুব হোসেন যে আসামির পক্ষে ছিল উনি বলতেন আমরা কোনো ন্যায় বিচার পাইনি। এটি হলো রাজনৈতিক বক্তব্য। কিন্তু আপনার মিডিয়া যে ভুলটা করছেন সেটা হলো, জনগণকে যদি সঠিক জিনিসটা জানাতে হয় তাহলে যে সমস্ত আইনজীবীরা, সাংবিধানিক আইনজীবী আছেন, তো এখনো তো বেশ কয়েকজন আছেন যারা এগুলো বিবেচনা করেন, যারা নাকি এখনো বিএনপির প্রেসিডিয়াম মেম্বার হওয়ার জন্য উৎফুল্ল নয়, যারা নাকি এখনো আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার হওয়ার জন্য উৎফুল্ল নয়, যারা নাকি জামাতের আমির হওয়ার জন্য উৎফুল্ল নয়, এরকম কিছু ইন্ডিপেন্ডেন্ট আইনজীবী আছে। তাদেরকে জিজ্ঞেস করলে আপনি আইনের ব্যাখ্যাটা পাবেন। কারণ প্রসিকিউটরকে যদি জিজ্ঞেস করেন, চিফ প্রসিকিউটর আগে যে ছিল আর বর্তমান, ওনারা তো শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার জন্য এক পায়ে খাড়া। ওনার কাছে যদি প্রশ্ন জিজ্ঞেস করেন তো উনি ওর বাইরে কথা বলবেন কোত্থেকে বলেন? এটা তো বলার কোনো সুযোগ না। এই জায়গায় আমি মনে করি যে ব্যর্থতাটা সম্পূর্ণ মিডিয়া। আপনি আমাকে জিজ্ঞেস করছেন, আমি ব্যাখ্যাটা দিই, এটি আপনি কম্পেয়ার করে নিয়েন, যত ইন্ডিপেন্ডেন্ট আইনজীবী আছে সমস্ত দুনিয়া ভরে সবাই সঙ্গে জিজ্ঞেস করে নিয়েন, আমার আলোচনায় আমার বক্তব্যের কোনো ব্যত্যয় পাবেন কিনা। হ্যাঁ, আপনি নাহিদ ইসলামকে জিজ্ঞেস করে আমার বক্তব্যের কোনো সমর্থন পাবেন না। আপনি চিফ প্রসিকিউটরকে জিজ্ঞেস করলে পাবেন না। আপনি জিজ্ঞেস করেন ইন্ডিপেন্ডেন্ট যারা আইনজীবী আছে তাদের জিজ্ঞেস করেন। প্রথমত হলো, বিচারটা কোনো রাজনৈতিক দল করে না, বিচারটা করে আদালত। যেটা ডাক্তার জাহিদুর রহমান বলছেন, ওই ওনার উপর বক্তব্যটিরও আমি বেশি ভরসা করছি। উনি যেটা বলেছেন এটাই যথার্থ, যে একটা রায় হয়ে যাওয়ার পরে আপনি তাকে কিভাবে হয়, কোর্ট তাকে চাচ্ছে তাকে জেলখানায় দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য। আর এই কোর্টের পক্ষে, কোর্টের নিজস্ব কোনো কিন্তু অফিসার নাই যে তাকে গ্রেপ্তার করবে। কোর্টের পক্ষে আমাদের দেশে যে প্রচিত আইন, সেখানে কোর্টের পক্ষে কাজটা করে হলো পুলিশ। পুলিশ তাকে গ্রেপ্তার করবে। এখন সে যদি বাংলাদেশে থাকে তাহলে সেক্ষেত্রে পুলিশ তাকে খুঁজবে, না খুঁজলে পাইলে কিন্তু সে পলাতক হিসাবে বিবেচিত হলো। আর এটা কিন্তু কোর্টের পক্ষেরই কাজ। অনেক অনেক সময় দেখবেন যে আসামি তখন সরাসরি থানায় গিয়ে সারেন্ডার করে, আবার কোন কোন সময় আসামি কোর্টে গিয়ে সারেন্ডার করে যদি সুযোগ পায়। দুই জায়গায় সারেন্ডার করা যায়, কিন্তু পুলিশের কাছে সারেন্ডার করলেও ওই সারেন্ডারটা আলটিমেটলি কোর্টে চলে যাবে যদি সাজা থাকে। কারণ হলো যে আর যদি সাজা না থাকে তাহলে 24 ঘন্টার মধ্যে আদালতে চলে যাবে। এখন ক্লিয়ার, এখানে আপনাকে আত্মসমর্পণ করতে হবে, আইদার পুলিশ অথবা কোর্ট। আপনি যদি সরাসরি কোর্টে যেতে পারেন, ভেরি গুড। এখন শেখ হাসিনার ব্যাপারে একটা অবস্ট্রাকশন আছে, ওনাকে সবাই চিনে। উনি যদি ঢাকা এয়ারপোর্টেও আসে তাহলে সেক্ষেত্রে পুলিশ তো আগে থেকেই তাকে ইনফর্ম করে রাখবে, তো উনি তো সরাসরি কোর্টে যেতে পারবেন না। ওটা আবার অন্য পদ্ধতি আমি আলাপ করছি। তাহলে সেক্ষেত্রে পুলিশ তাকে গ্রেপ্তার করতে হবে। আর উনি কিন্তু আসলেন, পুলিশ কিন্তু ওনাকে ইন্ডিয়া থেকে ধরে আনে নাই, যেমন রেড নোটিশের মাধ্যমে যদি ধরে আসতো তাহলে গ্রেপ্তার। উনি কিন্তু আসলেন সারেন্ডার করার জন্য। সারেন্ডারটা উদ্দেশ্য নিয়ে আসলেন ট্রাইব্যুনালে করবেন, কিন্তু উনি কিন্তু গ্রেপ্তার হয়ে গেলেন। ওই গ্রেপ্তারটাও কিন্তু একটা সারেন্ডার পুলিশের কাছে। উনি তো জেনেই আসলেন যে উনি পুলিশ ধরলেও তার কিছু করার নাই। আর উনি যদি এই কোর্টে যাওয়ার জন্য আদালতে আলাদা একটা রিপিটিশন ফাইল করেন, এরকম অনেক ঘটনা বাংলাদেশে হয়েছে যে আমি আদালতে গিয়ে সারেন্ডার করব, অহরহ অনেক আদেশই পাওয়া যায়। যদি আদালত সেরকম আদেশ দেয় তাহলে উনি আদালতে গিয়ে সারেন্ডার করে বলতে পারবেন আমি আসছি, আপনি ফাঁসি দিয়েছেন, এ আপনার আদালতে আমি আত্মসমর্পণ করলাম। আদালত তার সাথে সাথে তাকে জেলখানায় পাঠিয়ে দেবে। তারপরে উনি তার আইনজীবীদের মাধ্যমে সার্টিফাইড কপি নিয়ে আপিলের প্রশ্ন আসবে। এটাও বিতর্ক আছে, আপনাকে বলে দেই। আপিলের বিতর্ক হবে। যারা বলছেন চিফ প্রসিকিউটর অন্যান্য যারা বলছেন আপিলের সুযোগ নাই, তারা তো আপিলের সুযোগ তো দরকার নাই, তাদের কাছে শেখ হাসিনাকে দেন না, তারা তো তাকে আপনার টুকরা টুকরো করে কেটে দিতে চাচ্ছেন। তাদের তো বিচারেরও দরকার নাই, তারা তো ওই দিন পেলে তাকে ওখানে পেলে কি করতো এটা তো তারা নিজেরাই বক্তব্য দিয়ে দিয়েছেন। কাজে ওইটার ব্যাপারে তো কোনো বক্তব্য নাই। আমরা ধরবো আদালতের বিষয়। আদালতের আপিলটা যারা ব্যাখ্যা দিচ্ছেন, আপনি জানেন যে সুপ্রিম কোর্টের সর্বোচ্চ বাংলাদেশের আইন কি? সংবিধান। সংবিধানের অধীনে সুপ্রিম কোর্ট স্থাপিত, সুপ্রিম কোর্টের অধীনে ট্রাইব্যুনাল স্থাপিত। ট্রাইব্যুনালের আইনে একটা ধারা বলা আছে, সেখানে
আপনি আপিল করলে 30 দিনের মধ্যে করবেন, ঠিক আছে। এখন আপিলটা আপনি কোথায় করবেন? আপিল করা কিন্তু আর ট্রাইব্যুনাল না, আপিল হলো সুপ্রিম কোর্টের আপিল বিভাগে, আইনই আছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল কিভাবে ফাইল হয় এটি যদি আপনি না জানেন তাহলে তো আসলে আপনি এটা বলতে পারবেন না। কারণ আমরা তো দেখেছি বাংলাদেশের একজন স্বনামধন্য শিক্ষক, আইনের শিক্ষক যিনি উপদেষ্টা ছিলেন, তিনি আমাদের এই যে যখন বৃহস্পতিবার তৎকালীন প্রধান বিচারপতি আপনার একটা মিটিং ডেকেছিল আপনার সুপ্রিম কোর্টের বিচারকদের নিয়ে, সেইটার ব্যাপারে রাত 1টার সময় উনি দিলেন যেখানে রিট পিটিশন হবে, আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনা হবে, প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করা হবে। অর্থাৎ একজন আইনের শিক্ষকের এই ধারণা নাই যে সুপ্রিম কোর্টের যে রেফারেন্স সেই রেফারেন্সটাকে কি বলে আর কোর্ট কি, এইটাই নাই। কোর্ট ছাড়া কোথাও রিট পিটিশন হয় না। ওই রেফারেন্সটা তারা দেখেছিলেন এই জন্য যে রোববারে কোর্ট বসবে কিনা, কেন এটা তো বিচারপতিদের ওই সময় তো টালমাটাল অবস্থা, তাদের মতামত লাগবে যে বসবে কিনা। তারা যদি বলতেন বসবো না বসবো না, ওই সুযোগে কিন্তু তখন হাজার হাজার ছাত্ররা সুপ্রিম কোর্টে গিয়ে বিচারকদের জোর করে পদত্যাগ করালেন। এটা অভিজ্ঞতা বা জ্ঞানের অভাব থাকলে যেটা হয়। এই অ্যাপিলের ব্যাপারটা আমি বলবো অনেকেই জানে না যে আপিল কিভাবে করতে হয়। আপিল করতে হয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একটা রুলস আছে, সেই রুলস অনুসারে, এর বাইরে কোনো ব্যতিক্রম নাই। আপনি অন্য কোনো আইন দিয়ে সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন না। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রুলসে কি বলা আছে, আপনি যখন আপিল করবেন এটা আর্টিকেল 103-তে কি কি ফর্মে করবেন সব বলা আছে। এরপরে বলা আছে যেমন যে আপিলের সময় 30 দিনের মধ্যে, সেটা আপনাকে 30 দিনের মধ্যে করতে হবে। অনেক সিভিলের আপিল 90 ডেজের মধ্যে, সেটাও 90 ডেজের মধ্যে করতে হবে। ওইখানে একটা বিধান আছে, যদি আপনি এর সময়ের মধ্যে না পারেন তাহলে আপনাকে একটা অ্যাপ্লিকেশন দিতে হবে, কন্ডেনেশন অ্যাপ্লিকেশন। আপনি দেরিতে কেন আসলেন, তখন ওই আপিলের সঙ্গে কন্ডেনেশন অ্যাপ্লিকেশনটা থাকে। আদালত তখন বিবেচনা করে যে আপনি যে দেরিতে আসলেন আপনার যুক্তি যেটা দিবেন সেটা গ্রহণযোগ্য কিনা। যদি গ্রহণযোগ্য হয় সাথে সাথে কন্ডন করে আপিলটাকে এডমিট করবে। আর আপিলটা যখন এডমিট হবে এইটা স্বতঃসিদ্ধ ব্যাপার, ফাঁসির আদেশ থাকলে সেই ফাঁসির আদেশ সাথে সাথে আসামি পক্ষের আবেদনের প্রেক্ষিতে স্থগিত হতে হবে। কারণ আপনি যদি আপিল করলেন পরের দিনে আপিলে ফাঁসি কার্যকরী হয়ে যায়, সেই আপিলের তো কোনো ভ্যালু নাই। আপনারা জানেন যুদ্ধ অপরাধীর ক্ষেত্রে রাত্র 9টার সময় জাস্টিস মাহমুদ হোসেন যখন ইয়েতে ছিলেন, সেখানে আপনার রাত্র 9টার সময় রিভিউতে এপিল স্টে করতে হয়েছিল। কারণ যদি স্টে না করে তো রাত্রি তো ফাঁসি কার্যকরী ফেলে তাহলে রিভিউর দাম কি থাকবে, অর্থাৎ অ্যাপিলটা ওখানে নর্মালি স্টে হয়ে যাবে। এখন কন্ডেনেশনের যুক্তি আছে কিনা এটা একটা বড় প্রশ্ন, কেউ কেউ বলতে পারেন। দেখেন শেখ হাসিনা যেদিন চলে গিয়েছেন ওই দিন তার জীবনের নিরাপত্তা ছিল না, আর্মি স্বীকৃত, এবং পরবর্তীকালে অনেকেই যারা আন্দোলন করেছেন গণঅভ্যুত্থানের সঙ্গে জড়িত ছিলেন অনেকেই পেলেছেন, ওনাকে পেলে টুকরো টুকরো করে কাটা হতো। এই সমস্ত ঘটনাগুলো ছিল এবং ওনার দেশের নিরাপত্তার বিষয়টা এখনো সন্দেহ আছে, উনি স্বাভাবিকভাবে চলতে পারবেন শেখ হাসিনার যুক্তি গ্রহণযোগ্য হবে কিনা সেটা তো বোধহয় আইনের মানে আমি আশা করি আদালত অবমাননা হবে কিনা, কিন্তু শেখ হাসিনার যুক্তি গ্রহণযোগ্য হবে কিনা অ্যাডভোকেট মনজিল মোর্শেদ সেটা তো অনেকটা রাজনৈতিক বিষয়। কারণ ধরেন যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি যিনি মৃত্যুদণ্ড কার্যকরের জন্য অপেক্ষা করছিলেন, তিনি জামায়াতে ইসলামীর এমপি হয়েছেন, জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাই তিনি ছিলেন। আজাদ আবুল কালাম যাকে বাচ্চু রাজাকার হিসেবে লোকে চেনেন, তিনি সাজা স্থগিত করলেন, এখন তার আপিল গৃহীত হয়েছে কারণ পরিস্থিতি বদলে গেছে। শেখ হাসিনা আপিল গৃহীত হবে নাকি যেমনটা বলা হচ্ছে সরকারের বিভিন্ন জনের তরফে যে ম্যানিলার রোপ নিয়ে তারা রেডি, তাকে সরাসরি গ্রেফতার হতে হবে, ফাঁসি কার্যকর হয়ে যাবে কিনা, এ ধরনের মন্তব্য। আপনার বক্তব্যের পুরো স্পিরিটটা আমি বুঝতে পেরেছি, আমি ওটা শেষ করলে আপনি বুঝতে পারতেন। আমরা তো সুপ্রিম কোর্টে এখনো প্র্যাকটিস করি, প্রধান বিচারপতির নেতৃত্বে একটা আপিলের কোর্ট আছে। আমরা কোনো ইতিহাসে এটা পাই নাই যখন একটা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি সে কন্ডেনেশন অ্যাপ্লিকেশন নিয়ে যাবে আর তার কন্ডেনেশন অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হবে, এটা কোনো আইনের ধারায় পড়ে না এবং এটা হওয়ার কোনো সুযোগ নাই। এটা আপনাকে আমি লিখিত অন রেকর্ড বলতে পারি, এটা হওয়ার কোনো সুযোগ নাই। এখন প্রশ্ন আসবে যে যখন কন্ডেনেশনটা অ্যালাউ হয়ে যাবে সেই কন্ডেনেশনের গ্রাউন্ডটা অ্যালাউ হবে কিনা। আপনি বলতে পারেন যে কোর্ট কি এটা শুনবে কিনা, এইটাও আমি মনে করি এটা না শোনার কোনো কারণ নাই। কারণ হলো একটাই কারণ, সেটা হলো দেরিতে কেন আসছে, সে তো দেশেই ছিল না, তার নিরাপত্তার সমস্যা ছিল। এবং এখনো দেশে এসে যখন বলবে আমি দেশের বাইরে ছিলাম, আমি 30 দিনের মধ্যে আপিল করতে পারি নাই, এই গ্রাউন্ডে এমন কোন বিচারক নাই যে বলতে পারবেন যে এটা গ্রহণ করানো না। হ্যাঁ, এই অ্যাপ্লিকেশনটা যদি আপনি প্রসিকিউটরের সামনে করেন, নাহিদ ইসলামের সামনে করেন বা জামাতের আমিরের সামনে করেন, তাহলে ওখান থেকে ডিসিশন আসতে পারে যে না এটা রিজেক্টেড। কিন্তু আমি আইনজীবী হিসেবে মনে করি সুপ্রিম কোর্ট আমাদের এখনো আছে। সুপ্রিম কোর্ট রুলস অনুসারে এইরকম একটা অ্যাপ্লিকেশন করার পরে এখানে কন্ডোনেশন অ্যালাউ হবে এবং আপিল এডমিট হয়ে ফাঁসির আদেশ স্থগিত হবে। চূড়ান্ত কি হবে সেটা পরের কথা, কিন্তু প্রাইমারি স্টেজ এটিই হবে, এটি বাস্তবতা। এর ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ বাংলাদেশের আইনে নাই।
তাহলে শেখ হাসিনাকে আসলে আইন দিয়ে ঠেকানো যাবে কিনা, মানে আপনি বলছেন যে খুব স্বাভাবিক সরকার এক রকমের বিচলিত হয়ে পড়েছে, কারণ শেখ হাসিনা আসলে রাজনৈতিক পরিস্থিতিটা টালমাটাল হয়ে পড়বে হয়তো, কিন্তু শেখ হাসিনা ফিরতে চাইলে তাকে আসলে আইন দেখিয়ে সরকার ঠেকাতে পারবে? আবার ধরেন তার পাসপোর্ট নাই, ট্রাভেল পাস দিল না, কিন্তু তার তো নাগরিকত্ব বাতিল হয়ে যায় নাই, বাংলাদেশের একজন নাগরিক তার দেশে ফিরতে চান, হতে পারে তিনি দণ্ডপ্রাপ্ত, মানে আইন দিয়ে ঠেকানো যাবে শেখ হাসিনাকে? না, আইন দিয়ে তো, আইন তো তাকে এখন পর্যন্ত যতটুকু আমাদের কাছে আছে সেটা হলো তার একটা আদালত কর্তৃক ফাঁসি হয়েছে, সত্য। কিন্তু এটির তো ধাপ আছে, আপিল করতে পারবে। এইটি আসলেই যে কার্যকরী হয়ে যাবে তা তো না। অতএব আইন দিয়ে তো তাকে ঠেকানো যাওয়ার সুযোগ নাই, তাকেই তো প্রোটেকশন নেওয়ার জন্য সে যদি আসে তাহলে এটা তো ওয়েলকাম করে, আইন তো তাকে ওয়েলকাম করে। কোনোদিনই কোনো মৃত্যুদণ্ড হাইকোর্টের কনফার্মেশন অ্যাপিলেট ডিভিশনের ছাড়া, এটা আপনি শুনেছেন? একটা রেকর্ড আপনি বের করতে পারবেন যে একটা ফাঁসি কার্যকরী হয়েছে? বঙ্গবন্ধু মার্ডার কেসে রিসলদার 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 মহিউদ্দিন, তাকে যে ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে আনলো, সে আসার পরে তার পক্ষে আপিল হয় নাই? হয়েছে তো। তারপর রিভিউ পর্যন্ত হয় না? হয়েছে তো। কেন হবে না? এটা তো একটা সাংবিধানিক দায়িত্ব। এখন এই প্রশ্ন একটাই, আপনি যদি 10 জন লোকের সাক্ষাৎকার নেন, 10 জনের 9 জনই যদি হয় রাজনৈতিক, তাহলে ওই 9 জনের যে বক্তব্য ওইটা তো আইনের বক্তব্য না। ওইটা আপনারা প্রচার করলে আপনাদের রাজনৈতিক কারণে করতে পারেন, কিন্তু আপনি একজন আইনজীবী জিজ্ঞেস করবেন, যে আইনজীবী বিএনপি, জামাত, আওয়ামী লীগের কোনো পদের জন্য লালায়িত না, তাদের কাছে জানেন যে আমি যে কথাটা বলছি এটার কোনো ব্যতিক্রম তারা বলে কিনা। আমি বলতে পারি বাংলাদেশের কোনো আইনজীবী এটা বলতে পারবে না। এক। সেকেন্ড হলো, আপনি একটা কথা বলেছেন যে কিভাবে আসবে। এখন এটা সত্য, তার নাগরিকত্ব, সে বাংলাদেশের নাগরিক জন্মগত ভাবে, সে বাংলাদেশে আসার তার রাইট আছে, কোনোভাবেই আপনি তাকে স্টপ করতে পারবেন না। ইভেন যদি করতে যান, তাহলে সেক্ষেত্রে যখন সে রিপিটিশন করবে, সেখানেও আপনি আদালত তাকে দিতে হবে আসার জন্য। কিন্তু সরকার তো, আমরা যতটুকু জানি, সরকার তো তাকে অনেক দিন থেকে চাচ্ছে, ইন্ডিয়াকে বারবার বলতেছে ভাই দিয়া দাও, দিয়া দাও, দিয়া দাও, তাই না? এখন যখন সে আসতে চাচ্ছে, এই জায়গাটায় প্রশ্ন হলো এখন এত বিচলিত কেন এই প্রসিকিউটর থেকে আরম্ভ করে অনেকে? একটাই কারণ, কারণ আপনি জানেন যে 5ই আগস্টের যেটা গণ অভ্যুত্থান হিসেবে আমরা বলছি, সেখানে জনগণ অবশ্যই অনেক জনগণই যেটা পরিবর্তন চেয়েছিল, কিন্তু পরিবর্তনের ধারণাটা 1 মাসের মধ্যেই, এই পরিবর্তনের ধারণাটা মানুষ বুঝতে পেরেছে। আমরা পরিবর্তন চেয়েছি এক ধরনের, কিন্তু এটা ছিনতাই হয়ে পরিকল্পনাটা বাস্তবায়িত হয়েছে আরেক ধরনের। এবং যখন 32 নম্বর ভাঙা হলো, স্বাধীনতার মুক্তিযুদ্ধের আপনার স্মৃতিকে ম্লান করে দেওয়া হলো, এবং 72-এর সংবিধান ফেলে দেওয়া হলো, সমস্ত মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিটা বুঝে গেল এই সামনে গণ অভ্যুত্থান থাকলেও এটার ব্যাকগ্রাউন্ডে একটা গ্রুপ আছে যারা নাকি মুক্তিযুদ্ধের যে হেরে যাওয়ার ইতিহাস, হেরে যাওয়ার যে ক্ষোভ, সেই প্রতিশোধটা এখান থেকে নিতেছে। যদিও সেটা সাকসেস হয় নাই, কারণ এখানে বিএনপির মতো একটা দল, যারাও মুক্তিযুদ্ধের সাপোর্টার, জামাত বিএনপির মধ্যে বড় দুটো পার্থক্য। একটা হলো জামাত হলো মুক্তিযুদ্ধ বিরোধী দল, বিএনপি হলো মুক্তিযুদ্ধের পক্ষের দল। আর জামাত যদি আগামী নির্বাচনে ক্ষমতায় যেতে চায়, বিএনপিও আগামী নির্বাচনে ক্ষমতায় যেতে চায়, এই দুই জায়গায় তাদের বড় পার্থক্য, এটা আপনি মিলাতে পারবেন না। সেই দিক থেকে মুক্তিযুদ্ধ বিরোধী কর্মকাণ্ডটা যারা চেষ্টা করেছিল তারা সাকসেস হয় নাই, কিন্তু ওই যে ওয়েভ, ওইটার যে ধাক্কা, ওই ধাক্কা সমস্ত মানুষের মনে লেগে গেছে, যার কারণে পরিস্থিতি আজকে ধরেন 2 বছর পরে যে লোকটা আপনারা তো অনেক সময় জরিপ করেন, আমরা তো অনেক জরিপ দেখেছি, 100 লোককে যদি জিজ্ঞাসা করেন যারা 10ই আগস্ট বা 20 আগস্ট যারা বলতো হ্যাঁ ভালো হয়েছে সরকার পরিবর্তনের মাধ্যমে, আমরা পরিবর্তন চাই, গণতন্ত্র চাই, ওই 100 জনের মধ্যে আজকে জিজ্ঞেস করেন, তার মধ্যে কিন্তু সিনারিও 80% চেঞ্জ হয়ে গেছে, তাদের ধ্যান ধারণা। এবং এটা আমরা ভিডিও এখন দেখতে পাচ্ছি। যার কারণে এখন বলছেন শেখ হাসিনা যদি আসেন, শেখ হাসিনা একটা দল আছে না, এবং তারা তো আওয়ামী লীগের দল নিষিদ্ধ কর্মকাণ্ড, তারপরে তো রাত্রেবেলা মিছিল করে, তারা জানে যে কালকে অ্যারেস্ট হবে, তারপরেও কি তারা মিছিল করছে না? এটা সব দলই করে। বিএনপিকে এত চাপে রাখা হয়েছিল, তারপরেও বিএনপিও কিন্তু 10 জন 20 জনে মিছিল করতো, করলে সাথে সাথে তাদেরকে ধরা হতো। এখন ঘটনা হলো এই যে শেখ হাসিনা আসবেন, ধরেন এয়ারপোর্টে আসার ডেট দিলেন, ডেট দেওয়ার পরে সেখানে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাতে এই যে লক্ষ লক্ষ আওয়ামী লীগের লোক আছে, তারা যে যাবে না এই নিশ্চয়তা আপনি দিতে পারেন? পারেন না তো। আবার যারা 5ই আগস্টের এই পরিবর্তন করেছেন, যারা নেতৃত্ব দিয়েছেন, জনগণকে বিভ্রান্ত করেছেন, তারা যে ওখানে শেখ হাসিনাকে আপনার পুনরায় আপনার আক্রমণ করার জন্য যাবে না, এই নিশ্চয়তা আপনি দিতে পারেন না। তো যদি সরকার, তো একটা গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আছে, তো যদি এয়ারপোর্ট নিয়ে এইরকম একটা বিপরীতধর্মী লক্ষ লক্ষ লোকের বিপরীতধর্মী পরিস্থিতি হয়, তাহলে সরকারের অবস্থাটা কি হবে? সরকার এটা নিয়ে একটু বিচলিত হবে না? এটা খুব স্বাভাবিক। এই জন্যই বলা হচ্ছে যে এখন যদিও তাকে চাওয়া হচ্ছে, কিন্তু আলটিমেটলি এই মুহূর্তে আমার ব্যক্তিগত ধারণা যে ডিসেম্বর তো অনেক দেরিতে আছে, কিন্তু এখন পর্যন্ত হয়তো সরকার কি পরিকল্পনা করছেন যে এই ধরনের একটা টালমাটাল পরিস্থিতি ফেস করবেন কিনা। কারণ আপনি জানেন যে পুলিশেরও কিন্তু ওই রকম মেরুদণ্ড নাই, আর আর্মি তো আপনাকে আগেও বলে দিচ্ছে গুলি করতে পারবে না।
5ই আগস্টে যেমন বলছে আপনি যে ব্যাখ্যাগুলো দিচ্ছেন এখন কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং মূলধারার গণমাধ্যমে অনেক বিশ্লেষক লেখা শুরু করেছেন এই যে বেশিরভাগ ব্যক্তি জুলাইয়ে প্রতারিত হয়ে গেছেন, কাজেই শেখ হাসিনার আসবার একটা পরিসর তৈরি হয়েছে এ ধরনের ব্যাখ্যা দিয়ে, কিংবা শেখ হাসিনা পালান নাই, শেখ হাসিনা সেনাবাহিনীর নিরাপত্তায় বিমানে করে গেছেন, এই কথাগুলো বারবার সামনে এনে এমন একটা পরিস্থিতি করা হচ্ছে যে তিনি ফিরলে পরে এর মধ্যে যা যা হয়েছে, অন্তর্বর্তী সরকারের নির্বাচন সব নাকি অবৈধ হয়ে যাবে এবং তারপর শেখ হাসিনার সরাসরি ক্ষমতায় যাওয়ার একটা পথ তৈরির একটা ষড়যন্ত্র হয়ে যেতে পারে। এসব ব্যাখ্যাও কিন্তু অনেকে হাজির করছেন। দেখুন, ওই জন্যই তো আপনাকে বলবো যে যে দলকে সমর্থন করে তারা তাদের চিন্তা অনুসারে তারা হাজির করতে পারে, কিন্তু আমি একজন আইনজীবী হিসেবে আমার বক্তব্যটা হবে আমি যেটা মনে করি সেটা বিএনপির পক্ষেও যেতে পারে, আওয়ামী লীগের পক্ষেও যেতে পারে, দুইজনের বিপক্ষেও যেতে পারে। এটার জন্য আমি কোনো কনসার্ন না। দেখুন, আপনি যেটা বলেছেন সেটা হলো যে অনেকে মনে করে, তো রেফারেন্সটা আমিও দিলাম, আমি নিজেই শুনেছি যারা নাকি মিছিলে গিয়েছে তারা এখন কি বলে। এটা আপনাকে উদাহরণ দেখাতে পারি। এই যে আপনার পান্না ভাই অ্যাডভোকেট সাহেব, তারপরে মহসিন রশিদ সাহেব, তারপরে সারা হোসেন, এরা তো মূল ইয়েতে ছিল আইনজীবীদের মধ্যে, মামুন মাহবুব। এখন তারা কি বলছে শোনেন, তারা কি বলছে? তাদের আগের ধারণার মতো কথা বলছেন না তো। কেন বলছেন না? কেন তারাও বুঝে গেছেন পরিস্থিতির ওই রকম মানুষের পরিবর্তনের কথাটা আসছে। এখন প্রশ্ন হলো যে আজকে যারা বলছেন যে শেখ হাসিনা আসলে ক্ষমতায় চলে যাবেন এবং বসবেন, আমি এটার সঙ্গে একমত পোষণ করি না। কারণ হলো যখন শেখ হাসিনা যে তাকে ওইটা আপনার বলবেন যে চলে গেছে কি পালিয়ে গেছে, আগস্টের প্রথম দিকে আমরা বলতাম, কিন্তু বিবিসির অনুসন্ধানী রিপোর্টের পরে আমি একজন আইনজীবী হিসেবে আমি আর কখনো বলবো না পালিয়ে গেছে। কেন অনুসন্ধানী রিপোর্টে বিবিসি যেটা বলেছেন এটা আমার কাছে গ্রহণযোগ্য হয়েছে, আপনার কাছে গ্রহণযোগ্য হোক আর না হোক, সেটা হলে আর্মিরাই তাকে ওখানে শেল্টারে দিয়ে আসছে। এখন অন্যরা রাজনৈতিক কারণে তারা বলবে পালিয়ে গেছে, পালিয়ে গেলে বললে যারা তাদের বিপক্ষ দল তাদের সুবিধা হয়, আবার যারা আওয়ামী লীগের সমর্থক তাদের একটু গায়ে লাগে। কিন্তু আমি তো ওই আলোচনায় যাব না। আমি বলবো যে বিবিসির যে অনুসন্ধানী রিপোর্ট সেখানে যেটা স্পষ্ট হয়েছে সেটা হলো তাকে ওখানে রেখে দেওয়া হয়েছে নিরাপত্তার স্বার্থে। এখন প্রশ্ন হলো যে আজকে যে ঘটনাটা ঘটবে, আপনাকে যেটা একটু বলতেছিলাম, ধরেন এরকম লক্ষ লক্ষ লোকের বিপরীত অবস্থান আসলো, বিপরীত অবস্থান আসলে পুলিশ তো আপনার অতটা স্ট্রং না, পুলিশ এটা হ্যান্ডেল করতে পারবে না, লাগবে সেনাবাহিনী। সেনাবাহিনী ওই 5ই আগস্ট যেভাবে বলেছে আমরা জনগণের উপরে গুলি চালাতে পারবো না, এবং ওইখানেও তাকে ওইটাই বলতে হবে। কারণ ইন্টারন্যাশনালি আর্মিরা যদি এরকম গুলি করে মবের উপরে আপনার ইয়ে করে, তাদের বিদেশে আমাদের যে সেনাবাহিনীর সদস্যরা আছেন তাদের উপরে ইন্টারন্যাশনালি এই হিউম্যান রাইটস ওয়াচই তখন দেখবেন তাদের উপরে চাপ দিচ্ছে, কেন আপনি গুলি করলেন জনগণের উপরে? তাদের অধিকার, তারা শেখ হাসিনাকে গ্রহণ করতে গেছে, কেউ গেছে সেখানে বাধা দিতে, রাজনৈতিক কর্মসূচি থাকবে, আপনি তাকে নিয়ে আসতে গ্রেপ্তার করে নিয়ে চলে আসবেন। কিন্তু এই পরিস্থিতিটা ওখানে থাকবে কিনা সেটা একটা বড় সন্দেহ। কারণ আপনি যদি লক্ষ লক্ষ লোকের দুই পক্ষের সমাবেশ হয় তাহলে কি হতে হবে? তখন সেখানে 144 হবে, এছাড়া তো বিকল্প নাই। সরকার কি সেটা অ্যালাউ করবে যে আপনারা ওখানে দুই পক্ষ লক্ষ লক্ষ মানুষ ওখানে জমায়েত হয়ে মারামারি করেন? সেটা তো করবে না, 140 দেবে। তো এই যে একটা উত্তপ্ত সরকার তখন খুব স্মুথলি চালাচ্ছে, তাই না? কোনো ক্রাইসিস নাই, কোনো কিছু, সবকিছু চলছে। তো হঠাৎ করে শেখ হাসিনা আসলে ওইরকম একটা পরিস্থিতি হলে তখন এইটা একটা রাজনৈতিক ক্রাইসিস তাদের জন্য হতে পারে। সেই কারণে হয়তো আলটিমেটলি তারাও এই চাইবেন কিনা, এবং চাওয়ার ক্ষেত্রে তাদের কাছে একটা হাতিয়ার আছে, সেই হাতিয়ারটা তারা প্রয়োগ করবেন কিনা আমি এটা এখন জানি না। সেটা হলো শেখ হাসিনা তো পাসপোর্ট নাই, আছে পাসপোর্ট নাই, তাহলে কারণ রেড পাসপোর্টটা উনি যখন চলে গেলেন, উনি তো ওই মুহূর্তে ওনার গ্রিন পাসপোর্টও নাই, কারণ উনি প্রধানমন্ত্রী, ওনার রেড পাসপোর্ট, একই সময় দুইটা পাসপোর্ট থাকে না। উনি চলে যাওয়ার পরে রেড পাসপোর্টটা বাতিল হয়ে গেল। আচ্ছা, এখন উনি আসতে গেলে হয়তো ইন্ডিয়ান হাইকমিশন থেকে, বাংলাদেশ হাইকমিশন ইন্ডিয়া থেকে তাকে পাসপোর্ট দিতে হবে টেম্পোরারি, অথবা ট্রাভেল পাস দিতে হবে। কারণ আপনি জানেন যে বিমানে আসতে গেলে কোনোভাবে আপনি হুএভার মেবি, কোনো স্কোপ নাই যে আপনাকে ট্রাভেল ডকুমেন্টস আপনি ঢুকবেন, কোনো স্কোপ নাই। তাহলে আইদার পাসপোর্ট আর ট্রাভেল ডকুমেন্ট, এই দুইটা কে দিবে? সরকারের নির্দেশ ছাড়া দিতে পারবে? এইরকম যদি পরিস্থিতি হয় যে এখানে আসলে রাজনৈতিক একটা ক্রাইসিস হবে, একটা ধুমধাম ধারাক্কা হবে, তাহলে আমার তো মনে হয় সরকারই তখন ওই টেকনিকই যাবে যে ঠিক আছে ট্রাভেল পাসেরও দরকার নাই, কিছুই দরকার নাই। তাহলে সেখানে তো আবার চিন্তা চেতনা, তখন রাজনৈতিক আলোচনা অন্যদিকে চলে যাবে। আমি জানি না সেটা এখনো হবে কিনা, কারণ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তারা অনেকে আশাবাদী সে আসলে তার বিচার হবে এবং বিচারের মাধ্যমে তার শাস্তি হবে, অনেকের আশাবাদী। ট্রাভেল পাস আটকে দেওয়াটাও তো একটা মানবাধিকার লঙ্ঘন বটেই, যে একজন নাগরিককে আপনি আসতে দিচ্ছেন না, সেটাও এটা রাজনৈতিক কারণে অনেক জায়গায় হয়। আপনি জানেন যে সালাউদ্দিন সাহেবের ব্যাপারটা দেখেন, প্রথমে কিন্তু উনি যখন ট্রাভেল পাস ফার্স্টই চাইলো তখন কিন্তু সরকার দেয় নাই ট্রাভেল পাস। এটা একটা রাজনৈতিক, এটা আমার বাংলাদেশ বাদ দেন, অন্য দেশেও এটা আছে, অন্য দেশেও এটা আছে। সেটা হলো রাজনৈতিক কারণে এই টেকনিক গুলো তারা করে। এখন এই ট্রাভেল পাস আপনি যখন দিবেন না, তখন অবশ্যই এটা আবার লিগ্যাল কনসিকুয়েন্স আছে, তখন তার পক্ষে কেউ আদালতে যাবে। আদালতে আবার অনেকেই জানেন বাংলাদেশি, আপনাকে বাংলাদেশি পাসপোর্ট আছে, আপনি এয়ারপোর্ট দিয়ে আপনার যাইতে দেয় না, কি আপনার মধ্যে একটা অভিযোগ, আওয়ামী লীগের সময় ছিল, এখনো আছে, তখন তারা কোর্টে যায়।
কোর্টে যায়, যে কোর্টে বলে যে আমি নাগরিক, আমি কেন ভ্রমণ করতে পারবো না, আমার ভ্রমণের অধিকার আছে, তখন কোর্ট তাকে অনুমতি দেয়, তখন তাদেরকে আবার মানতে হয়। তারা হয়তো এটা অ্যাপিলে যাইতে পারেন, কিন্তু আলটিমেটলি কিন্তু তখন ট্রাভেল করতে দিতে হয়। এটা আওয়ামী লীগের সময় অনেক বিএনপি নেতারা ট্রাভেল করেছে, আবার বর্তমানে অনেকে করছেন। এগুলো তো আদালতের, যতক্ষণ পর্যন্ত সংবিধান আছে, আদালত আছে, কতগুলো জিনিস আছে সেগুলোকে অ্যাভয়েড করা যায় না। আর এগুলো অ্যাভয়েড করার সুযোগও নাই, কারণ সেটি আপনার চোখে বাজে। এখন রাজনৈতিক কারণে আপনি অনেক কিছু করতে পারেন, কিন্তু রাজনীতি আর আদালত এক জিনিস না। এখন আপনি বলতে পারেন যে আমাদের আদালত কি অতটা স্বাধীন কিনা। আপনার আপনার অনেক ভরসা আছে বাংলাদেশের আদালতের ওপর। শেখ হাসিনাও বলেছেন যে তিনি আদালতের ওপর ভরসা রাখেন এবং সে কারণেই মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে ফিরতে চান, কিন্তু আদালত আর রাজনীতি মিলেমিশে যায় কিনা সেই বিষয়টা দেখতেও নিশ্চয়ই আমাদের অপেক্ষা করতে হবে। অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট মনজিল মোর্শেদ। ব্রিগেডিয়ার শামীম কামাল, আপনাকে একটা জিনিস একটু স্মরণ করে দিতে চাই যে আপনি আমার এই অনুষ্ঠানে এর আগে একবার রোহিঙ্গা সমস্যাকে নিয়ে খুব গুরুত্ব দিয়েছিলেন এবং আপনি বলেছিলেন যে বাংলাদেশের তাবৎ সমস্যাগুলির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সমস্যা হলো রোহিঙ্গা সমস্যা। কারণ একটা বিপুল সংখ্যক জনগণ, প্রায় 10-12 লাখ মানুষ আমাদের উপর, আমাদের ঘাড়ে চেপে বসে আছে। এদেরকে প্রতিনিয়ত খাওয়াতে হচ্ছে, পড়াতে হচ্ছে, যেমন ব্যয়বহুল ব্যাপার। একই সঙ্গে ওদের কারণে আমাদের সামাজিক যে বাস্তবতা, সেখানেও কিন্তু প্রতিনিয়ত একটা হুমকি তৈরি হচ্ছে। এগুলো নানা রকম প্রবলেম তো আছেই। এটা কারা এনেছিল, কারা আসতে দিয়েছিল, তাদের কি মতলব ছিল, নানা ধরনের হিসাব নিকাশ আছে। তো সেগুলিকে নিয়ে যদি আমরা গবেষণা করি, হয়তো কাউকে দায়ী করবো, কাউকে দায়ী করতে পারবো না, কিন্তু যাকে হলো, এটা আমাদের ঘাড়ে চেপে থাকা একটা বিকট সমস্যা। এর হাত থেকে বাঁচার উপায়, ওদের প্রত্যাবাসনের নামে এতদিন যত কিছু হয়েছে, আলোচনা হয়েছে অথবা হয়নি, আমরা ইউনিট সরকারকে দেখেছি। একজন হাই প্রোফাইল একজন লোককে উনি উপদেষ্টা নিয়োগ করেছিলেন কেবল এই বিষয়টার জন্য। ওনার হাতে, ওনার মাধ্যমে, ওনার কর্মতৎপরতায় আমরা কতটুকু কি করতে পেরেছি, সেটা কি অশ্বডিম্বের কাছাকাছি কিনা জানি না। সেটা নিয়েও নানা ধরনের কৌতুক আছে, নানা ধরনের আলোচনা আছে। কিন্তু আমরা যদি লক্ষ্য করলাম যে এবারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি নিজেই এমন একটা কমিটি করলেন যে এই রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে এত উচ্চ পর্যায়ের কমিটি এর আগে হয়েছে কিনা আমি শুনিনি। কারণ এই কমিটি, যে কমিটি প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী স্বয়ং। আমি এর আগে দেখেছি প্রধানমন্ত্রীর একটা ক্যারেক্টার আছে, উনি ম্যাক্সিমাম কাজ কিন্তু অন্যদের দিয়ে করান, নিজে খুব একটা ইনভলভ হন না। কিন্তু এই প্রথমবার দেখলাম একটা সমস্যার সমাধানের জন্য যে কমিটি করা হয়েছে তার প্রধান হয়েছেন তিনি নিজে। তার মানে উনি নিজে এটাকে খুব গুরুত্ব দিচ্ছেন। এবং আমার এটাও মনে হয়েছে যে প্রথমবারের মতো একজন প্রধানমন্ত্রী পর্যায়ের একজন ব্যক্তি এই সমস্যাটা সমাধানের জন্য এতটা গুরুত্ব সহকারে বিষয়টা বিবেচনা করেছে। যাই হোক, আমি একটু লম্বা ভূমিকায় দিলাম, কারণ এরপর আমি আপনার কাছে দিয়ে দেবো পুরো বিষয়টা বলার জন্য। কারণ আপনি নিজেও এটা নিয়ে চিন্তা ভাবনা করেছেন, আপনার নিজস্ব কিছু চিন্তা ভাবনা আছে। আমরা আমাদের আগের একটা অনুষ্ঠানে আপনি বলতে শুরু করেছিলেন, কিন্তু আপনাকে আমি সময় দিতে পারিনি। আজকে এই জন্য এই প্রসঙ্গটা নিয়ে শুরু করলাম। আপনি এই যে যা কিছু বললাম আমি, এবং আপনার নিজের জন্য এগুলো রোহিঙ্গা বাঁচার উপায় কমিটি এবং প্রধানমন্ত্রী কিছু বলা হতে থাকে, যদি আপনি বলেন। মাসুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু অবাকে হয়েছি যে হয়তো দিন আগে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আপনার সাথে আপনার টক শোতে এবং এটার একটা সম্ভাব্য কিভাবে আসতে পারে সে বিষয়ে আমি আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে চেষ্টা করেছিলাম। আর আজকে এখন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটা এত পাওয়ারফুল একটা কমিটি হয়েছে, যেটা আমার অত্যন্ত আনন্দের একটা বিষয়। এবং আমার মনে হয় যে বর্তমান সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এটি। আমি এভাবেই এটাকে দেখতে চাই, কারণ এই সমস্যাটা নিয়ে আমি দীর্ঘদিন ধরে কাজ করছি, সেনাবাহিনীতে থাকার আগে এবং তারপরেও আমি ব্যক্তিগত উদ্যোগে এটা নিয়ে কাজ করার চেষ্টা করছি। আসলে কোনো কুল কিনারা পাওয়া যাচ্ছিল না। তা সেরকম একটা জায়গায় এত অদ্ভুত একটি মানে সমস্যা, যেটা নিয়ে ইতিপূর্বের সরকার খেল তামাশা করেছে বা কোনো গুরুত্ব দেয়নি, এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের সময় অধ্যাপক ইউনূস যেটা বলেছিলেন সেটা যে বাস্তবায়নের করা মোটেই সম্ভব না, সেটা আমি তখনই অনুভব করেছিলাম। আমাদের জাতীয় সমস্যাগুলির মধ্যে সবচেয়ে বড় সমস্যা যেটা আমি দেখি, আসল সমস্যা কি, এই সমস্যাটাই আমরা নির্ধারণ করতে পারি। আমরা রিসার্চের ক্ষেত্রে প্রবলেম অফ দ্য স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম বলে থাকি। তো এইটা আজকে মাননীয় প্রধানমন্ত্রী এটাকে প্রধান সমস্যা হিসাবে চিহ্নিত করেছেন। এই জন্যই আমি মনে করি তিনি অনেক বড়
এবং এই যে কমিটিটা করেছে, এত পাওয়ারফুল কমিটি, সকল গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সেখানে উপদেষ্টারা আছেন, সদস্য আছেন, বাহিনী প্রধান আছেন, এবং সর্বশেষ যে জায়গাটা খুবই আমাকে আনন্দিত আমি উদ্বেলিত হচ্ছি যে এখানে যে কোনো এক্সপার্টকে কোঅপ করার একটা সুযোগ রাখা হয়েছে। তো এখন আসি যে আসলে আমরা একটা খুব দারুণ সময়ে মুখোমুখি হয়েছি। এই রোহিঙ্গা প্রত্যাবর্ষণ বিষয়ে যদি আমরা একটু একচিলতে আশা থেকে থাকে, তাহলে এখন থেকে আমাদের কাজটা শুরু করতে হবে। এটা আমার বিবেচনায়, আমি যেভাবে ব্যাপারটাকে আমি আগে বিশ্লেষণ করি, আমাকে যদি সময় দেন তারপরে এটার সমাধান সম্ভাব্য কিভাবে আসবে সেটা নিয়ে একটু আলোচনা করা যেতে পারে। প্রথম আসুন যে প্রথম আসুন যে আমরা রোহিঙ্গা সমস্যাটা কি, রোহিঙ্গারা আসলে কি, এদের স্ট্যাটাসটা কি। রোহিঙ্গারা কিন্তু রিফিউজি না, এরা কিন্তু ইপি না, এরা হচ্ছে স্টেটলেস, মানে এদের কোনো রাষ্ট্র নেই। পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির নেই যেখানে আপনার মানে স্টেটলেসরা, দেশ ছাড়া যারা, দেশহীন যারা, তারা তাদের বাস্তবিকতায় ফিরে গেছে। এটা উদাহরণস্বরূপ আমরা যদি বলি 1948 সালে ফিলিস্তিনিজরা যারা জর্ডানে, মিশরে বা সিরিয়াতে গেছে, তারা কিন্তু কেউই আর ফিরে আসেনি। এমনকি সিরিয়া থেকে যারা টার্কি বা বিভিন্ন দেশে গেছে, তাদেরও কিন্তু ফিরে আসার কোনো রেকর্ড নাই। দেখুন, রিফিউজি এবং তাদের একটা স্বপ্ন থাকে, তারা একদিন তাদের ভিটে বাড়িতে ফিরে যাবে, কিন্তু স্টেটলেস যার কোনো রাষ্ট্র নাই, তার কিন্তু কোনো স্বপ্ন থাকে না। এটা হলো ডিফারেন্স স্টেটলেস এবং রিফিউজি বা আইডিপির মধ্যে। এখন রোহিঙ্গারা যে আমি বলেছি যে টোটাল যে ডায়াসপোরা আছে, পৃথিবী জোড়া যে রোহিঙ্গা ডায়াসপোরা আছে, তার 70% এখন বাংলাদেশে। এখন আসি যে আমাদের যে প্রবলেমটা, যখন প্রথম 2017 সালে 11 লক্ষের মতো রোহিঙ্গা প্রবেশ করলো, তখন কিন্তু আন্তর্জাতিক দাতা গোষ্ঠীর একটা বড় দৃষ্টি আমরা আকর্ষণ করতে পেরেছিলাম বা সাহায্য আমরা পেয়েছিলাম। সেই সময় যে প্রতিশ্রুতি ছিল, তার কিন্তু 70 থেকে 80% বা ম্যাক্সিমাম 85% আমরা প্রতিশ্রুতি অর্থ পেয়েছি, এবং সেইটা ছিল প্রায় 70 কোটি ডলার, তো প্রায় 70 থেকে 72 হাজার কোটি টাকা। এনিওয়ে, তো এইটা পরবর্তীতে আস্তে আস্তে কমতে থাকলো, কারণ পৃথিবীতে অন্যান্য জায়গায় সমস্যা তৈরি হচ্ছে রেগুলারই, এবং বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পরে এটা অনেক কমিয়ে দিয়েছেন। এখন প্রায় 55 কোটি ডলারের মতো আমরা পাই। সো বাংলাদেশকে এখানে মানে গচ্ছা দিতে হয় প্রায় 70 থেকে 72 হাজার কোটি টাকা, প্রায় $1.2 বিলিয়ন। ইটস এ হিউজ অ্যামাউন্ট আমাদের জন্য। এখন কথা হচ্ছে যে আমাদের যে বর্তমান অবস্থা, তাতে আমরা এত বড় মানে বোঝা এটা বহন করা যে আমাদের জন্য প্রায় অসম্ভব একটা বিষয় আছে, এটা আমার মনে হয় সকলে আমরা বুঝতে পারি। কিন্তু এই যে একটা বড় সমস্যাকে আমরা ইনভাইট করলাম, তৎকালীন সরকার যে আমন্ত্রণ তাদেরকে ঢুকিয়েছে, তাদেরকে প্রবেশ করিয়েছে বা এনেছে, এটা কিন্তু পদ্ধতিগতভাবে মারাত্মক একটা ভুল হয়েছে। এটা সংসদে আলোচনা হয় নাই, সুধীজন সমাজে আলোচনা হয় নাই, গণশুনানি হয় নাই। তো এককভাবে যখন আওয়ামী লীগ সরকার মনে করেছে এবং এখানে ব্যক্তিগত আবেগ কাজে লাগিয়েছে যে তারা একসময় শেখ হাসিনা বা শেখ পরিবার রিফিউজি ছিল, সুতরাং সেই স্মৃতিকে ধারণ করে এত বড় একটা জনগোষ্ঠীকে, কিন্তু দেখুন রাষ্ট্রীয় এই জায়গাগুলিতে থেকে এরকম এককভাবে কোনো সিদ্ধান্ত নেওয়ার কোনো এখতিয়ার নাই। একদিন বড় প্রশ্ন উঠবে যে এই সিদ্ধান্তের জন্য তাদেরকে আসামির কাঠগড়ায় কিন্তু দাঁড় করানো সম্ভব। এখন আসি, তারপর তাদেরকে গ্রহণ করার পরে পর্যায়ক্রমে রেগুলার আসতে শুরু করলো, এবং এটা সংখ্যাটা অনেক বেড়ে গেল। কিন্তু এটার যে প্রত্যাবর্ষণ হবে, তার কিন্তু কোনো চিন্তা পরিকল্পনা কোনো কিছুই আমাদের থাকলো না। যে আপনি যেটা বললেন যে তাদের যে অবাধে আসতে দেওয়া, এবং এটা নিয়ে আপনি যে প্রশ্নটা করলেন, এবং আপনি যেটা বললেন যে আসতে দেওয়ার কারণে তাদেরকে আদালতে কাঠগড়ায় দাঁড় করানো যেতে পারে, কিন্তু আমার প্রশ্ন হলো, যখন তারা ওখান থেকে জীবন নিয়ে পালিয়ে জীবন ভয়ে আসতে থাকলো, তখন আমাদের তাদের ঢুকতে না দিয়ে আমরা কি করতে পারতাম? না, ঢুকতে না দেওয়ার তো যথেষ্ট কারণ আছে। আমি যদি প্রথমেই যদি প্রয়োজন বোধে যদি আপনি গুলি করেও মেরে ফেলতেন, কোনো অসুবিধা ছিল না, কারণ সে তো আমার দেশের নাগরিক নয়। ওরা আমি কেন ঢুকতে দিব কেন? এটা ঢুকে তো কোনো কারণ নাই। এটা আমাদের মানবিকতা। আপনি দেখুন, এই বছর 2 আগে আন্দামান নিকোবর এলাকায় প্রায় 500 রোহিঙ্গা নিয়ে 2টা নৌকা বা বড় 3টা নৌকা যাচ্ছিল। তখন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে রিকোয়েস্ট করলো তাদেরকে নেওয়ার জন্য। ভারতের জলসীমায় ভারত নিচ্ছে না, বাংলাদেশকে অনুরোধ করছে, এবং এই 2টা নৌকা বা 3টা নৌকা বোঝায় মানুষজন, রোহিঙ্গারা গেল ইন্দোনেশিয়ায় গেছে, মালয়েশিয়ায় গেছে, এক দেশ খাবার দাবার দিয়ে তাড়িয়ে দিয়েছে, এবং অর্ধেকের বেশি লোক মারা গেছে। কই, এটা তো ব্যাপারে কোনো অভিযোগ তো আমাদের প্রতি আনতে পারে নাই। তাহলে বিষয়টা হচ্ছে, আমি একজন রোহিঙ্গাও যদি না আনতাম, আমাকে কেউ আমাকে আন্তর্জাতিকভাবে অপরাধী করতে পারবে না। এটা একটা স্বাধীন সার্বভৌম দেশের এখতিয়ার। আমি নিব কি নিব না? আমি নিব কেন? এবং গরিব দেশ একটা বাংলাদেশের মতো দেশ, এত এত সমস্যা সংকুল দেশ, সেখানে আমি অতিরিক্ত একটা ঝামেলা, একটা বোঝা, একটা অর্থ খরচের দিকে যাবো কি জন্য? এটা সুইসাইডাল, আত্মহননমূলক সিদ্ধান্ত। তো এরকম সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে
কি ঘটনা ঘটছে? এটা তো রেফারেন্ডাম, গণভোট হতে পারতো, সংসদে আলোচনা হতে পারতো, সুশীল সমাজের মধ্যে আলোচনা হতে পারতো, গণশুনানি হতে পারতো, কিছুই তো হয়নি। সুতরাং একদিন না একদিনের প্রশ্ন উঠবে যে কোন অধিকারে, কোন ক্ষমতায় মার্কিন প্রেসিডেন্টও তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সংবিধান দ্বারা তাকে নির্দেশিত হতে হয়। তাহলে বাংলাদেশের রাষ্ট্রপ্রধানদের তো এমন কোন ক্ষমতা, ঐশ্বরিক ক্ষমতা দেওয়া হয়নি যে যা খুশি তাই আপনার করতে পারেন। এখন তাদেরকে আমরা ফেরত পাঠাবো কি করে? আমরা কি তাদের ধাক্কা দিয়ে জোর করে ঢুকিয়ে দিতে পারবো, না তা নাকি তা পারবো না? যদি না পারি তাহলে কি না করতে তা পারবো? পারবো না। দেখেন, যদি আমাকে জিজ্ঞাসা করেন এটা কি ধরনের সমস্যা, ইটস এ মিলিটারি প্রবলেম। মিলিটারি প্রবলেমকে মিলিটারি অপারেশন দিয়ে সমাধান করতে হয়, সেটা তো আমাদের সামর্থ্য বিষয়, সেই সামর্থ্য আমাদের নাই। আর আপনি জোর করে ঢুকাবেন, তারা তো ঢুকতে দেবে না। তারা সাথে সাথে একদম দেখবেন যে এপারে থাকতে গুলি করে মেরে ফেলেছে। সুতরাং জিনিসটা তো সহজ নয়। সুতরাং নেওয়াটাই একটা বড় ঐতিহাসিক ভুল হয়েছে। এটা রাষ্ট্রীয় স্বার্থ, আমাদের নিজের স্বার্থ চিন্তা না করে আমরা কাজটা করেছি। এখন আসি যে রোহিঙ্গার প্রত্যাবর্ষণের স্টেটলেসের যেমন কোনো উদাহরণ পৃথিবীতে নেই, এই রোহিঙ্গার প্রত্যাবর্ষণ কিন্তু একেবারে শূন্যের কোঠায় চলে আসে। এটা প্রত্যাবর্ষণ করা হবে না বা কোনোদিনই সম্ভাবনা নাই, এরকম একটা বাস্তবতা থেকে আমাদের এগোতে হবে। তবে হ্যাঁ, পরিবেশ পরিস্থিতি কিছু কিছু মাহেন্দ্র ক্ষণের সৃষ্টি করে, কিছু কিছু সোনালী সুযোগ সৃষ্টি করে। সেই রকম একটা সুযোগের আমরা দ্বার প্রান্তে এসেছি। এখন আসি যে অবস্থাটা কি দেখুন। আমি যদি এখন এখানে যে বিভিন্ন স্টেক হোল্ডার আছে, তাদের প্রবলেমগুলি এবং তাদের কোনো একটা পয়েন্ট যদি এক জায়গায় মিলে যায়, তাহলে কিন্তু এটা সমাধানের বের হলে হতেও পারে। এখন আসি প্রথম রাখাইন নিয়ে। রাখাইন আরাকান আর্মি দখল করে ফেলেছে 90% জায়গা। শুধুমাত্র রাখাইনের যে রাজধানী সিতওয়ে, এটা দখল করতে পারে নাই। সিতওয়েতে 3টা শহর আছে, একটা হচ্ছে সিতওয়ে, একটা হচ্ছে কায়াকপু, আর একটা হচ্ছে মুনাং। তাহলে এই 3টা শহরের দখল 3টা দেশের হাতে। সিতওয়ে সমুদ্র বন্দর পরিচালনা করে ভারত। ভারত এবং ভারতের যে স্বার্থ, এটা হুগলি থেকে 539 কিলোমিটার বেয়ে পার হয়ে কালাদান নদী তীরে যে বন্দরটা আছে, সেটা ভারত নিয়ন্ত্রণ করে। এটা কিন্তু ভারতের দ্বিতীয় আন্তর্জাতিক সমুদ্র বন্দর, ইরানের সাবাহারের পরে। এটার মূল কারণ হচ্ছে ভারত তার সংবেদনশীল চিকেন নেক শিলিগুড়ির সংবেদনশীলতা কমানোর জন্য হুগলি থেকে সিটুয়ে হয়ে কালাদান মাল্টি মডাল যে প্রজেক্ট তার আছে কালাদান নদী দিয়ে, এইটা দিয়ে কালাতোয়া, পালাতোয়া, জরিনপুর, আইজল, এমনকি একদম অরুণাচল পর্যন্ত যোগাযোগ স্থাপন করতে চায়। এটা কিন্তু ভারত পরিকল্পিতভাবে করেছে তার চিকেন নেকের শিলিগুড়ি করিডোরের যে সংবেদনশীল, এটা কমানোর জন্য। দ্বিতীয়ত হলো কোনোভাবে যেন চীনের কর্তৃত্বের মধ্যে মিয়ানমারের এই মাল্টি মডাল প্রজেক্ট বা সিতুয়ে পুরা শহরের কর্তৃত্ব না যায়। তো এটা করতে গিয়ে এখন এই কালাদান মাল্টি মডাল যে প্রজেক্ট আছে, সেটা কিন্তু জিম্মি হয়ে পড়েছে আরাকান আর্মির হাতে। কারণ আরাকান আর্মি যদি এখানে সম্মতি না দেয়, তাহলে ভারত কিন্তু এই কালাদান মাল্টি মডাল প্রজেক্ট দিয়ে সিতুয়ে দিয়ে অরুণাচল পর্যন্ত, আইজল পর্যন্ত পৌঁছাতে পারবে না। যদিও এখানে ভারতের সময় এবং সুযোগ সুবিধা যথেষ্ট কমে নাই। বাংলাদেশের বিনিময়ে বাংলাদেশের মোংলা বা চট্টগ্রাম থেকে বা ত্রিপুরা থেকে করিডোরের মাধ্যমে যে সুবিধাটা ভারত পাচ্ছিল, এটা কিন্তু এই প্রজেক্ট থেকে অনেক বেশি নিরাপদ ছিল এবং সাশ্রয়ী ছিল। এখন আসি যে মূলত এখানে ভারতের ইন্টারেস্ট হচ্ছে এককভাবে চায়নার কর্তৃত্ব যেন সিতুয়ের উপরে না থাকে। দ্বিতীয়ত হলো, এখন আসি বড় গ্যামেট যেটা, সেটা হচ্ছে যে চীন। চীন দীর্ঘদিন ধরে ভারত মহাসাগরে ঢোকার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এখন দেখুন, অ্যাডমিরাল মাহানের একটা কথা আছে যে পৃথিবী কে নিয়ন্ত্রণ করবে। উনি উত্তর দিয়েছেন, উনি একজন ম্যারিটাইম স্ট্র্যাটেজিস্ট, উনি বলেছেন পৃথিবী সেই নিয়ন্ত্রণ করবে যে মহাসমুদ্র বেশি নিয়ন্ত্রণ করবে সে। তাহলে কার্যত মার্কিন যুক্তরাষ্ট্র এখন আপনার প্যাসিফিক এবং আটলান্টিক এই 2টা মহাসাগরে একচ্ছত্র আধিপত্য বজায় রাখছে। সেখানে চীন চাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করে 2টা মহাসাগরে আধিপত্য বিস্তার। একটি হলো প্রশান্ত, আর একটি হলো ভারত মহাসাগর। প্রশান্ত তো সে পারছেই না, এবং ভারত মহাসাগরে ঢোকার জন্য তার 2টা রাস্তা। একটা হচ্ছে চায়না পাকিস্তান করিডোর দিয়ে, গোয়েদার দিয়ে ভারত মহাসাগরে প্রবেশ করা, আর একটি হচ্ছে মিয়ানমার হয়ে কায়াকপু দিয়ে প্রবেশ করা। কারণ এখন ভারত চীনের যে আপনার চীন পাকিস্তান করিডোর আছে, সেটা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। 2015 সালে চীন এখানে $46 বিলিয়ন ব্যয় করেছে এবং প্রায় 2300 একর জায়গা কিনেছে, কয়েক হাজার লোক নিয়োগ করেছে। এইটা কিন্তু রোড অ্যান্ড বেল্ট অ্যান্ড রোডের প্রথম সফল প্রজেক্ট হিসেবে সি জিনপিং বলেছেন, উল্লেখ করে কাজ শুরু করেছেন। কিন্তু ওখানে প্রবলেমটা করেছে বেলুচিস্তানের লোকজন। বেলুচরা এটা বাধা দিয়েছে এবং যার কারণে এই প্রজেক্টটা সফল হয়নি।
এবং মূলত এবং গত সপ্তাহে ভারত অভিযোগ করেছে যে বেলুচিস্তানে প্রক্সি ওয়ার করছে ভারত, যাতে কোনোভাবে চীন তার করিডোরটাকে সফল করতে না পারে। তাহলে চীনের জন্য ভারত মহাসাগরে ঢোকার যে প্রথম পথ সেটা কিন্তু রুদ্ধ হয়ে গেল। দ্বিতীয়ত হলো যে কায়েকপু হয়ে মানে সিতুয়ে থেকে একদম কুনমিং পর্যন্ত চীনের যে আপনার দুইটা পাইপলাইন আছে, একটাতে তেল যায়, একটাতে ক্রুড অয়েল যায়, রাইট? এখন এই কায়েকপুকে বলা হয় মানে মায়ানমারের অর্থনীতির মুকুটের হীরা। এটা এতই গুরুত্বপূর্ণ একটা জায়গা যেটার দখল হচ্ছে চীনের হাতে। এখান থেকে চীন এবং মিয়ানমার থেকেও প্রাকৃতিক সম্পদ কিন্তু এই পাইপলাইনের মাধ্যমে চীন কুনমিং পর্যন্ত নিয়ে যাচ্ছে। এমনকি মধ্যপ্রাচ্য থেকে, ইরান থেকে যে জ্বালানি নিয়ে আসে সেটাও কিন্তু কায়েকপু দিয়া মানে চীন সরবরাহ করে ইয়েতে। এখন আসুন যে কোনো অবস্থাতে চীন কায়েকপু নিয়ন্ত্রণ ছাড়তে চাচ্ছে না। তাহলে ওখানে একটা মিয়ানমারের রাখাইনের মোট 17টা বড় শহরের মধ্যে 14টার আরাকান আর্মির দখলে, 90% এলাকা আরাকান আর্মির দখলে, শুধুমাত্র রাজধানী সিতুয়ের 3টা শহর। আমি অলরেডি সিটের নৌবন্দরের কথা বলেছি, সমুদ্র বন্দরের কথা বলেছি, দ্বিতীয় কায়েকপুর কথা বললাম, আর একটা মোনাং নামে যে শহর আছে, এবং এই শহরে মিয়ানমার নেভির 20 থেকে 25টা যুদ্ধ জাহাজ আছে। যদিও এখন মানে জান্তা সরকারকে এই জায়গায় হেলিকপ্টার বা বিমানের মাধ্যমে যোগাযোগ করা ছাড়া কোনো বিকল্প নাই। তাহলে এখন খেয়াল করুন, এইরকম একটা জায়গায় মিয়ানমারের অর্থনীতির পানির কল কায়েকপু, এটা কোনো অবস্থাতে মিয়ানমার ছাড়তে চাইবে? চীন কি কোনো সময় কায়েকপুর দখল ছাড়তে চাইবে? ভারত কি কখনো শীতের অধিকার ছাড়তে চাইবে? সুতরাং এখন যেটা হয়েছে যে পুরা মিয়ানমারের যতগুলি প্রদেশ আছে, 7টা প্রদেশ আছে পেরিফেরিতে, এরা সবাই হচ্ছে অবামার, আর কেন্দ্রে হচ্ছে বামার, হার্টল্যান্ড। তাহলে এখানে অং সান সুচি সে কিন্তু বামার। সুতরাং অং সান সুচির কোনোদিন আর রাজনীতিতে ফেরার সম্ভাবনা নাই। কেননা মায়ার সংবিধানের 59D-তে একটা এমন ধারা করেছে যেখানে বিদেশি স্বামী স্ত্রী কেউ থাকলে আর সে কখনো প্রত্যক্ষভাবে প্রধানমন্ত্রী বা রাজনীতি অংশগ্রহণ করতে পারবে না। তাহলে এখন দেখুন যে এই যে 7টা প্রভিন্স, প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রবলেম শুরু হয়েছে, বাট প্রত্যেকটা জায়গায় মিয়ানমার সরকার, জান্তা সরকার এই বিদ্রোহকে দমন করতে সক্ষম হচ্ছে। একমাত্র ব্যতিক্রম হচ্ছে রাখাইন বা আরাকান, এবং সেখানে যে জেনারেল নায়ং আছে সে কিন্তু এখন জাতীয় বীরে পরিণত হয়েছে, এবং রাখাইনের স্বাধীন হওয়ার আর কোনো বিকল্প নাই, তারা স্বাধীন হবেই। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই যে 7টা প্রদেশে যখন বিদ্রোহ শুরু হলো, কেউই কিন্তু স্বাধীনতা ঘোষণা করেনি, সকলে চাচ্ছিল স্বায়ত্ত শাসন। এখন আসি যে বিষয়টা, যে আরাকান হিলের অবস্থান এমন একটা জায়গায় যার কারণে কোনোদিনই জান্তা সরকার এই উঁচু আরাকান হিল পার হয়ে এই বিদ্রোহীদেরকে, আরাকান আর্মিকে দমন করতে পারবে। আরাকান আর্মি খুব ছোট্ট একটা সংগঠন, এটা শুরু হয়েছিল মাত্র 26 জনকে দিয়ে, এখন এদের সদস্য সংখ্যা হচ্ছে 40,000, এবং ইতিমধ্যে তারা নিজস্ব কয়েন, নিজস্ব বিভিন্ন লটারির মাধ্যমে টাকা সংগ্রহ থেকে অনেক কিছু করে ফেলছে। এখন আসেন, একদিন না একদিন আরাকান স্বাধীন হওয়ার সম্ভাবনা আছেই, কোনো সন্দেহ নাই। অন্য সব জায়গায় কিন্তু স্থিতি হয়েছে। যদি যদি কোনোদিন রাখাইন স্বাধীন হয়, তাহলে তার একমাত্র প্রতিবেশী হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ, এছাড়া তার কোনো বিকল্প নাই। সুতরাং যদি রাখাইন থেকে কাউকে ভাগতে হয়, তার জায়গা 2টা, একটা বঙ্গোপসাগর আর একটা হচ্ছে বাংলাদেশ। সুতরাং ভূ রাজনৈতিক ভাবে বাংলাদেশ হতে পারে রাখাইনের সবচেয়ে কাছের, সবচেয়ে শক্তিশালী এবং যেভাবে ব্যাখ্যা করেন বন্ধু। তাহলে এখন এমন একটা জায়গা আসছে যে আরাকান আর্মি যদি স্বাধীন হয়, এবং সামনে যে রোহিঙ্গা প্রত্যাবাসন যদি কোনো প্রশ্ন ওঠে, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে আরাকান আর্মি বা ইউনাইটেড লিগ অফ আরাকান। এখানে জান্তা সরকারের কোনো প্রভাব নাই এবং একদিন স্বাধীন হবেই। এমন একটা জায়গায় আমরা এখন যদি চিন্তা করি যে কিভাবে বিষয়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, চীনের জন্য যেমন মায়ানমার এটার কূটনৈতিক দরজা, তেমন রাখাইনের জন্য বাংলাদেশ হলো তার কূটনৈতিক দরজা। আমি এক কথায় বলে দিলাম, যদি বাংলাদেশের সাথে রাখাইনের, আরাকানের সম্পর্ক না থাকে, তাহলে এটা একটা দেশ বিচ্ছিন্ন হয়ে যাবে, ল্যান্ডলক হয়ে যাবে, খুব বিপদে পড়ে যাবে। তো সুতরাং এইরকম একটা জায়গায় আমরা এখন দেখবো যে মানে সুবর্ণ সুযোগটা কি আসছে। সবচেয়ে বড় যেটা সুযোগ আমি মনে করি সেটা হলো চীনের যে করিডোরের প্রস্তাব। চীন যে প্রস্তাবটা দিয়েছে, আমি বেল্ট অ্যান্ড রোডের কথা বলেছি, এটা কিন্তু সি জিনপিংয়ের মানে তার পুরা পলিটিক্যাল ক্যারিয়ারে সবচেয়ে ফেইলিং প্রজেক্ট, ব্যর্থ প্রজেক্ট। সুতরাং সব জায়গায় যখন আমি 2016 সালে চীনে 1 বছর এনডিইউতে যখন ট্রেনিং করি, প্রশিক্ষণ, তখন এটা নিয়ে এত বেশি আলোচনা হচ্ছিল, এবং তখন বলতেছিল যে 1-2 আমরা সব করে ফেলবো, পাকিস্তান তো হয়ে গেছে, তারপরে অন্যান্য ইউরোপের গুলো বলছে, কিন্তু আসলে কোনটাই সফল করতে পারেনি। সো এইরকম একটা জায়গায় ডেডলক অবস্থায় চীন মরিয়া হয়ে এই করিডোরটাকে এস্টাবলিশ করতে আগ্রহী। এখন যখনই আপনি করিডোর এস্টাবলিশ করতে আসবেন, তখনই প্রশ্ন আসবে
আরাকান আর্মির দখলকৃত যে জায়গাটা, এটা মান্দালা হয়ে মংদু হয়ে গুতিডং হয়ে মংদু হয়ে তারপরে বাংলাদেশে প্রবেশ করতে হবে। তার মানে কি, এই করিডোর এস্টাবলিশ করার জন্য সর্বপ্রথম যার সমর্থন দরকার সেটা হচ্ছে আরাকান আর্মি। এবং সার্বিকভাবে পৃথিবীতে যত দেশ আছে শুধুমাত্র আরাকান মানে চীনে পারে মিয়ানমারকে এটাতে প্রভাবিত করার জন্য, অন্য কোনো দেশ পারবে না, জিরো। অন্য দেশের যদি সক্ষমতা 2% হয় তাহলে কিন্তু চীনের হবে 98%, এরকম একটা অবস্থায় গেছে। এখন আসেন ভারতের বিষয়। ভারতের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই যে প্রদেশটা আছে, এখন আরাকান আর্মি যেটা করেছে, পুরো রাখাইন তো দখলে নিয়েছে, এবং এর পরে যে গুরুত্বপূর্ণ শান প্রদেশ যেখানে পালাতোয়া নামে যে বন্দরটা আছে সেটা কিন্তু দখলে নিয়েছে। এটা কিন্তু রাখাইনের মানে আরাকানের বাইরে, তারপরে এটা দখলে নিয়েছে। তার মানে যখনই আপনার চীনকে মিয়ানমারে ঢুকতে হবে, আরাকান আর্মির অনুমতি ছাড়া পারবে না। সুতরাং এটা একটা তাদের জন্য বড় ধরনের সমস্যা। এখন আসি যে ভারত আটকে আছে মিয়ানমারের কাছে, যেমন মাল্টি মডেল প্রজেক্ট নিয়ে। এই মাল্টি মডেল প্রজেক্ট পুরাটাই হচ্ছে রাখাইনের ভিতর দিয়ে, যেটা আপনার পালাতোয়া, কালাতোয়া, জরিনপুর দিয়ে আইজল পর্যন্ত গেছে। মানে এখানেও দেখেন, যদি কালাদান মাল্টি মডেল প্রজেক্টটাকে আপনার সফল করতে হয় তখনও আরাকান আর্মির সমর্থন লাগবে ভারতের। এ বাদে আরেকটা প্রবলেম আছে। এখন আসেন ইউএস এর প্রবলেমটা কি। ইউএসএ এই যে আপনার এই জায়গাগুলি, যেমন সেভেন সিস্টার্সে মেঘালয় 71% খ্রিস্টান, মিজোরামে 87% খ্রিস্টান, নাগাল্যান্ডে 88% খ্রিস্টান, চীনে হচ্ছে গিয়ে চীন প্রদেশে হচ্ছে গিয়ে আপনার 16%, মণিপুর 41%। তার মানে এই জায়গা 60-70% হচ্ছে খ্রিস্টান। সো এই পুরা এলাকাটা নিয়ে ভারতের এবং মিয়ানমারের প্রায় 2 লক্ষ স্কোয়ার কিলোমিটার জায়গা নিয়ে জো রাষ্ট্র নামে একটি খ্রিস্টান রাষ্ট্র করার একটা আলোচনা চলছে, এবং এটা নিয়ে ওখানে যারা জো রিইউনিফিকেশন একটা কমিটি আছে, সংগঠন আছে, তারা কাজ করছে। ইউএস এর ইন্টারেস্টটা এখানে, যদি কোনোভাবে এখানে একটা খ্রিস্টান রাষ্ট্র এস্টাবলিশ করা যায়। ইউএস এর দ্বিতীয় যে কনসার্ন সেটা হচ্ছে, যদি মিয়ানমার একত্রভাবে তাহলে তার কর্তৃত্ব কিছুটা হলেও ব্যাঘাত ঘটবে। এখানে হচ্ছে ওই যে দুই সমুদ্র যে বিটা। এখন এরকম একটা অবস্থাতে মিয়ানমার যখন বাংলাদেশকে চীন দিল, তাহলে এখন আমরা দেখবো যে কিভাবে আমাদেরকে সহযোগিতা করতে পারে। আমরা প্রায়শ গত কয়েক বছর ধরে আমরা আসিয়ানের দ্বারে দ্বারে গেছি, মালয়েশিয়ার কাছে গেছি, ইন্দোর কাছে গেছি। কেন গেছি এই জন্যই যে আমাদেরকে যেন আসিয়ানের মেম্বার করা হয়, আমাদের রোহিঙ্গা সমস্যা সমাধানের চেষ্টা করা হয়। আপনাকে আমি জানাতে চাই মাসুদ ভাই, গত 60 বছরে আসিয়ান দেশভুক্ত 10টি সদস্য যে তার একটি সমাধান, দ্বিপাক্ষিক সমস্যার সমাধান আসিয়ান করতে পারেনি। আর আপনি নিশ্চিত থাকেন আসিয়ান কোনোভাবে বাংলাদেশের মতো উটকো একটি সমস্যা, রোহিঙ্গা সমস্যা নিয়ে কোনোভাবে বাংলাদেশকে গ্রহণ করতে চাইবে না। দ্বিতীয় বিষয় হলো, যখন রোহিঙ্গা ইনফ্লাক্সটা হলো তখন কিন্তু বাংলাদেশের কাছে কেউ এসে দাঁড়ায়নি, ভারত বলেন, চীন বলেন। সুতরাং আমরা যার কাছে যাই না কেন, এটা শুধুমাত্র বাক্যের অপলাপ বা অরণ্যের রোদন ছাড়া কিছুই হবে না। একইভাবে আপনাকে বলতে চাই, চীনের স্ট্র্যাটেজি, চীন কিন্তু যে কোনো দেশের রাষ্ট্রীয় যখন সম্পর্ক আসে তখন ব্যালেন্স শিট নিয়ে বসে। চীন যতটা না জান্তা সরকারকে সহযোগিতা করে, সমভাবে তার বিদ্রোহীদেরকেও সহায়তা করে, যার কাছে অস্ত্র বিক্রি করলে তার লাভ বেশি হয়। এবং আপনি জানেন এর মধ্যে যে চীনের যে পাশাপাশি দেশগুলি আছে, শান এবং চীন, কাচিন, এই এলাকাগুলিতে রেয়ার আর্থ মেটাল আছে, অনেক দামি দামি মেটাল, যেটা অস্ত্র শস্ত্র বা ইলেকট্রনিক্স এর জন্য ব্যবহার হয়। এটার কিন্তু বড় সাপ্লায়ার মিয়ানমার, এবং এইটার সংগ্রহ করার জন্য চীন বিদ্রোহীদের সাথেও আঘাত করতে বাধ্য হয়েছে। সুতরাং আমি একটা আপনাকে ওভারঅল পিকচার দিতে চাইলাম যে কিভাবে ভারতের স্বার্থ এখানে জড়িত, কিভাবে চীনের স্বার্থে জড়িত, এবং কিভাবে এখন জান্তা সরকার বা মিয়ানমার সরকার ব্যর্থ হয়েছে, তারা কোনোভাবে আর রাখাইনকে ধরে রাখতে পারবে না। এখন এইরকম একটা জায়গায় যদি আমরা নেগোসিয়েশন টেকনিকের সবচেয়ে বড় জিনিস কি, সবচেয়ে বড় জিনিস হচ্ছে প্রত্যেক পক্ষের কিছু কমন প্রবলেম থাকে। এই প্রবলেম গুলাকে যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন তাহলে কিন্তু একটা বড় ধরনের সমস্যার সমাধানে বসতে পারে। আপনি কি এই পর্যন্ত আমাকে ওই সমাধানটা আপনি আগামী একটু ছোট করে বলেন, আমার সময় শেষ হয়ে গিয়েছে। যদি আপনি আমাকে আগামী 2-3 মিনিটের মধ্যে সমাধানটা দিতে পারেন। আমি বলে এটাতে যাচ্ছি। আমি যেটা ধারণা, আমার একটা ক্ষুদ্র জ্ঞানে একটা জিনিস আসছে যে আমরা যদি একটা কমন প্রবলেমকে সবাইকে অ্যাড্রেস করতে পারি, সবাইকে সম অধিকারের প্রশ্ন আনতে পারি, তবে একটা সমাধান আসতে পারে। সেটা হচ্ছে, যদি আমরা সিটওয়েকে, রাখাইনের রাজধানীকে আন্তর্জাতিক সিটি, ফ্রি সিটি, ইন্টারন্যাশনাল সিটি, উন্মুক্ত সিটি, যে কোনো নামে হোক না কেন, একটা যদি ব্র্যান্ডিং করতে পারি, তাহলে হবে কি, এখানে মিয়ানমার সরকার তার যে অর্থনৈতিক সুবিধা সেটা এক্সপ্লোর করতে পারলো। চীন কায়াকপুর মাধ্যমে তার পাইপলাইন দিয়ে যে অর্থনীতি সেটাকে সচল রাখতে পারলো। ভারত
এই শীতে সমুদ্র বন্দর দিয়ে মাল্টি মডাল সহ তার স্বার্থ অক্ষুণ্ণ রাখতে পারলো। একইভাবে এখানে যে উপার্জন হবে তার একাংশ যদি আরাকান আর্মিকে দেয়া হয়, তারা বলবে যে ঠিক আছে আমরা তাহলে খেয়ে পড়ে বাঁচি বা আমরা স্বাধীনতার চিন্তা ভাবনা করি এইরকম। কারণ কোন অবস্থাতে আরাকান আর্মি এটা দখল নিতে পারবে না। এখন এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ রোলটা প্লে করতে পারে বাংলাদেশ। বাংলাদেশের এখন উচিত হবে 1.5 ট্র্যাক ডিপ্লোমেসি অ্যাডপ্ট করা। এটা আমি অনেকবার বলেছি। 1.5 ট্র্যাক মানে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, গভর্নমেন্ট টু রিবেল। এখানে তো আরাকান আর্মি এখন রিবেল, তাদের সাথে আলোচনা, গভর্নমেন্ট টু এনজিও, আইএনজিও ইত্যাদি ইত্যাদি। সুতরাং বাংলাদেশ এক্ষেত্রে দিন আনি দিন খাই ডিপ্লোমেসিতে কাজ করলে লাভ হবে না। এখানে একটা স্ট্রং একটা ডিপ্লোম্যাটিক ম্যানুভার করতে হবে। এবং এই প্রতিনিধি এই প্রস্তাব নিয়ে যে ঠিক আছে ভাই, এই এখন যেহেতু সব দেশ তোমরা কেউই ছাড়তে চাচ্ছ না, আবার আরাকান আর্মি দখল করতে পারছো না, সুতরাং রাখায় মানে সিতুয়েকে আমরা আন্তর্জাতিক একটা নগরী করে, একটা ফ্রি টাউন করে সবার স্বার্থ আমরা রক্ষা করতে চাই। বাংলাদেশ এই ভূমিকাটা নিলে আমার দৃঢ় বিশ্বাস যে প্রত্যেকটা দেশ অ্যাটলিস্ট সেকেন্ড থট দিতে হবে। তো সুতরাং আপনি এখানে একটা কমিটি করবেন, মিটিং করবেন, সেমিনার করবেন, কোনো কাজ হবে না। এই প্রত্যেকটা দেশ ইউএসএ থেকে শুরু করে চীন, ভারত, মিয়ানমার, মানে রেগুলারলি রুটিন প্রত্যেক মাসে দরকার ভিজিট করতে হবে, যে এই প্রশ্নগুলি তাদের সামনে তুলে ধরতে হবে। আমার মনে হয় এইভাবে যদি আগানো যায়, আন্তর্জাতিক বা ফ্রি সিটি করে, উন্মুক্ত সিটি করে সিটুয়েকে, তাহলে একটা সমাধান আসার আমি সম্ভাবনা দেখি। অ্যাটলিস্ট এই পর্যন্ত আমি জানি না আপনি কোনো মডেল বা সমস্যার সমাধান, এবং সবকিছুর মূলে একটাই শর্ত যে তোমাদেরকে ফেরত নিতে হবে। যদি আরাকান আর্মিকে এই শর্ত দেয় যে তোমাদের জন্য আমরা এটা আদায় করে দেবো, বিনিময়ে রোহিঙ্গাদের তোমাদেরকে ফেরত নিতে হবে, এই শর্তে যদি রাজি না হয় তাহলে আমাদের আলোচনা করার সুযোগ নাই। এই শর্তে চীনও আগ্রহী হবে বাংলাদেশকে সহযোগিতা করার জন্য, ভারতও আগ্রহী হবে, মিয়ানমার সরকারও আশা করছি আগ্রহী হবে। না, আমার কথা হলো যদি বাংলাদেশের প্রস্তাবটা দেয়, আমার তো মনে হয় যে সবচেয়ে প্রথমে বার্গাটা, কারণ মিয়ানমার কি চাইবে যে আমরা বাংলাদেশ আরাকান আর্মিকে অথবা এই রাখাইন যে রাজ্যটা, এদেরকে আরাকান রাজ্যটাকে আমরা যদি রিকগনাইজ করি আর তাহলে এটা কি মিয়ানমার গভর্নমেন্ট নিতে রাজি হবে? না, মিয়ানমার গভর্নমেন্ট রাজি হবে না, কিন্তু মিয়ানমার গভর্নমেন্টের কাছে খুব একটা অপশন নাই তো। বাকিগুলো যেমন কন্ট্রোল করতে পেরেছে, রাখাইন কেসে পারছে না তো, 90% দখলে আছে। আর সবচেয়ে বড় কথা, মনস্তাত্ত্বিক ভাবে মানে জান্তা সরকার এটা একসেপ্ট করে নিয়েছে, বিকজ তারা আর কোনোদিনে এটা দখল নিতে পারবে না। তো এইরকম একটা জায়গায় ঝামেলায় না গিয়ে যদি একটা সমঝোতার মাধ্যমে আমার স্বার্থটাকে রক্ষা করতে পারি, তাহলে সবাই হয়তো বিবেচনা, মানে মিয়ানমার জান্তা সরকার চেষ্টা করতে তো অসুবিধা নাই, এই প্রস্তাব দিতে কোনো অসুবিধা নাই। এবং বাংলাদেশ যদি এখানে তো থার্ড পার্টি হিসেবে প্রস্তাবটা দিচ্ছে, এখানে দোষের কিছু নাই। আপনি কি আজকে জান্তা সরকারের সাথে সম্পর্ক রেখে রোহিঙ্গা সমস্যার সমাধান করতে পারবেন? উত্তর শূন্য। আপনি শুধুমাত্র চীনের সাথে পারবেন, চীন কোনোদিন এটা আপনার করবে না। চীন নিজেও চায় না জান্তা সরকার এবং বিদ্রোহী সরকার কেউই, সবাই যেন দুর্বল থাকে এবং তার অনুগত থাকে। সুতরাং আপনি হিসাব করে দেখেন, সবারই কিন্তু কিছু না কিছু স্বার্থ এই সিতুয়েতে আছে, এবং এই স্বার্থ যদি তারা রক্ষা করতে পারে তাহলে একটা ইতিবাচক ব্যাপার দেয়। এবং এখানে খুব স্ট্রং ডিপ্লোম্যাটিক রোল প্লে করতে হবে, খুবই শক্তিশালী। এখানে আমার মনে একটা বিশেষ একটা কমিশন করা দরকার হোক, বিশেষ একটা কমিটি, এবং সেই কমিটির শাটেল ডিপ্লোমেসি, মানে মাসে দরকার একবার করে প্রত্যেকটা দেশে যে একটা না একটা জায়গায় আলোচনায় বসলে কিছু না কিছু তো প্রোগ্রেস হবে। আপনি দেখুন, খেয়াল করে, এতদিন ধরে এই সমস্যাটা আছে, কেউ কোনো সমস্যার সমাধানের ব্যাপারে আপনি দেখেছেন কোনো সমাধান বা কোনো প্রস্তাব, কোনো আলোচনা, কোনো দর্শন? সেখানে আমি মনে করি এই বিষয়টা নিয়ে কাজ করতে পারলে আমাদের দেশের জন্য বড় একটা রিলিফ হবে। যদি তারা রোহিঙ্গাতে ফেরত নিতে না চায়, তাহলে আমাদের এসব কোনো আলোচনা করে লাভ নেই। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল। আপনি একটু লম্বা হলো, কিন্তু আমার মনে হয় যে এই লম্বা আলোচনাটা সবাই একবার একটু মন দিয়ে শোনা দরকার। কারণ আপনি যে কথাগুলি বললেন, যে প্রস্তাবগুলো দিলেন, এবং তার চেয়ে বড় কথা যেভাবে আপনি ব্যাখ্যা করলেন ডিটেলস সিনারিওটা, আমার হয় যে যারা এটার সমাধান চান তাদের এই পুরো দৃশ্যপটটা তাদের চোখের সামনে থাকা দরকার। এবং যদি এটা অগ্রসর না, কারণ একটা কথা মাথায় রাখতে হবে, আপনি যে কথাটা বলেছেন খুব গুরুত্বপূর্ণ কথা, যে আমাদের তো অন্য কোনো লক্ষ্য নেই, আমাদের লক্ষ্য একটা, রোহিঙ্গাদেরকে ওদের ভূখণ্ডে, ওদের মাতৃভূমিতে ফেরত পাঠানো। এবং সেটা পাঠাতে হলে আরাকান আর্মির সম্মতি ছাড়া পাঠাতে আমরা পারবো না। এবং সেক্ষেত্রে আরাকান আর্মির সঙ্গে যদি আমরা একটা আলোচনার দ্বার উন্মুক্ত করতে পারি, যে আসলে নাকি ভারত, মিয়ানমার, চীন সবাই জড়িত হবে, তাহলে আমাদের জন্য আমরা মনে করি যে এই সমস্যার হাত থেকে বাঁচার একটা সুযোগ তৈরি হবে। আপনার এই প্রস্তাবটা থাকলো, আমরা আশা করবো যারা এটা নিয়ে কাজ করছেন, যে কমিটি এটা নিয়ে কাজ করছেন, তাদের বিবেচনায় এই প্রস্তাবটা তারা ভেবে দেখবেন, এবং তারা তাদের দৃষ্টি একটা স্ট্র্যাটেজি থাকবে, রণকৌশল থাকবে, তারা কিভাবে কৌশল হবে। আমরা চাইবো আপনারা যেভাবে পারেন, যেটা ভালো হয় সেটাই করেন। আমাদের একটাই দাবি, এই যে এই 12 লাখ 13 লাখ ক্রমবর্ধমান যে জনগোষ্ঠী, এদের যে চাপ, এই চাপ আসলে আমাদের পক্ষে বহন করা আসলেই কঠিন।
সেখান থেকে আমরা মুক্তি চাই। প্রিয় দর্শক, আপনাদের মতামত এ সংক্রান্ত যদি কিছু থাকে আমাদের লিখে পাঠাবেন, আমরা সেগুলো নিয়ে পরবর্তীতে আবার আলোচনা করব। এখন এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।